ওকে, সবাই আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? Yes, sir. স্যার দেখা যাচ্ছে। Yes, ওকে, sir. পারফেক্ট। সো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার নাম্বার 1 যেটা আছে, চ্যাপ্টার নাম্বার 1টা স্টার্ট করেছিলাম। চ্যাপ্টার 1-এ হচ্ছে ইনপুট আউটপুট কি জিনিস, দেন হচ্ছে কম্পিউটার কি কি কাজে লাগে, ইনপুট প্রসেসিং আউটপুটের কনসেপ্টটা কি, তারপরে হচ্ছে কম্পিউটারের আর্কিটেকচার দেখতে কীরকম হয়, কোন কোন ব্লক কোন কোন কাজে লাগে, কি কাজ করে থাকে, ওইটার এক্সপ্লেনেশন এবং যা আছে এগুলা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তার পাশাপাশি হচ্ছে আমরা জানি কম্পিউটার অ্যারিথমেটিক এবং লজিক্যাল কিছু অপারেশন করে। ওই অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন দেখেছিলাম। অ্যারিথমেটিক অপারেশন দেখার টাইমে আমরা হচ্ছে ভ্যারিয়েবল কি জিনিস, ভ্যালু কি জিনিস, ভ্যালুর ভিতরে ভ্যারিয়েবল কিভাবে স্টোর করে, এই জিনিসগুলো হচ্ছে দেখা হয়েছিল। আফটার দ্যাট কম্পিউটারের সাথে আমরা অ্যাজ আ হিউম্যান বিং কিভাবে কমিউনিকেট করি এই জিনিসটা নিয়ে কথা বলেছিলাম, এবং কমিউনিকেট করার জন্য আপনারা অলরেডি অ্যান্সার করেছিলেন যে কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝে, অ্যান্ড আমরা যেহেতু নর্মাল হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝি, সো দেয়ার শুড বি সাম প্রসিডিওর হাউ উই ক্যান কনভার্ট আ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইনটু বাইনারি ল্যাঙ্গুয়েজ, এবং এইটাই কনভার্সনের জন্য নর্মাল কিবোর্ডের মাধ্যমে ওয়ার্ড কিভাবে আস্কি টেবিল দিয়ে কনভার্ট করা হয় সেটা আমরা জেনেছি। ইমেজ কিভাবে কনভার্ট করা হয়, উই হ্যাভ সিন দ্যাট। ভিডিও কিভাবে কনভার্ট করা হয়, ভিডিওর রেটের একটা ম্যাথস ছিল, ভিডিওর অ্যাকচুয়াল সাইজ কিভাবে বের করা যায়, এই ম্যাথসটা আমি ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, এখানেও এক্সপ্লেইন করা আছে। সো এতটুকু পর্যন্তই হচ্ছে লাস্ট ক্লাসে কভার করা হয়েছিল। সো টিল স্লাইড নাম্বার 14 বা এতটুক পর্যন্ত যা যা দেখানো হয়েছে, সোফার কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন থাকে কাইন্ডলি জিজ্ঞেস করেন। Sir, beats per pixel যেটা স্যার এটা তো 1:8, যেটা এটা তো ব্ল্যাক এন্ড হোয়াইটের জন্য, রাইট? ইয়েস, ওয়ান আর ইন্টু এইট যেটা সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য, আর কালারের ক্ষেত্রে যেহেতু RGB, দেয়ার ফর হচ্ছে 3 × 8। আর স্যার গ্রে স্কেলের জন্য কি তাহলে 1:8 হবে? 1 × 8ই হবে, বিকজ ভিডিওর ক্ষেত্রে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং গ্রে স্কেল দুইটাকে সেম ভিডিও কোয়ালিটির আন্ডারেই ধরি। ওকে স্যার। আর স্যার লাস্ট একটা কোশ্চেন ছিল, স্যার 3 আওয়ার্স কি আপনি বলেছিলেন যে সেকেন্ডে কনভার্ট করতে হবে, রাইট? ইয়েস। ওটা স্যার কখন করব, মানে একদম লাস্টের দিকে নাকি কোনোটার সাথে হচ্ছে আমার কনভার্ট করা লাগে, যেমন এফপিএস এর সাথে নাকি পুরো আলাদা? আচ্ছা, সো বেসিক্যালি এইটা টোটালটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন। আপনারা মানে অলরেডি জানেন যে ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন যেই সিকোয়েন্সেই বসান না কেন কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। সো আপনারা যদি আওয়ার থেকে সেকেন্ড কনভার্সন শুরুতে বসাতে চান, মাঝখানে বসাতে চান, শেষে বসাতে চান, কোনো ধরনের কোনো প্রবলেম নাই, বিকজ টোটাল ক্যালকুলেশন করার পরে রেজাল্ট কত আসতেছে সেটাই আমরা দেখব। এবং আরেকটা কোয়েশ্চেনের ফলো আপ কোয়েশ্চেনের আপনার অ্যান্সার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আওয়ারকে সেকেন্ডে কেন কনভার্ট করা লাগবে, কারণ এখানে যত ধরনের ক্যালকুলেশন আপনারা দেখতে পাচ্ছেন, এফপিএস এর পার্ট যেটা আছে এটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। সো এটা যেহেতু সেকেন্ডে দেওয়া, দেয়ার ফর ইনিশিয়ালি আমাদের সব ধরনের ক্যালকুলেশনও সেকেন্ডে করতে হবে, দ্যাটস ইট। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিথিং এলস? ওকে। স্যার লাস্ট ইয়েস, কোশ্চেন, হ্যাঁ এটার হ্যাঁ বলেন, ইউনিটটা সমস্যা কি নেই। হবে? ইউনিটটা হচ্ছে গিয়ে বেসিক্যালি বিট হবে। সো আমরা হচ্ছে ভিডিওর যে টোটাল সাইজটা দেখি, আমরা হচ্ছে মেগাবাইট, গিগাবাইট, কিলোবাইট দেখি। সো বিটের কনভার্সনের অনেকগুলা প্রসিডিওর আছে, ওই প্রসিডিওর অনুযায়ী যদি আপনারা ফলো করে ক্যালকুলেশন করতে চান করতে পারেন, বাট যদি ওই ক্যালকুলেশন করতে না চান তাহলে ইন টোটাল মাল্টিপ্লিকেশন করার পর যে রেজাল্টটা থাকবে ওইটার পরে বিটস লিখে দিলেই হবে, দ্যাটস ইট। ওকে, অলরাইট। সো ইন দ্যাট কেস আমরা হচ্ছে আজকের যে কন্টেন্ট আছে, কন্টেন্ট হচ্ছে স্টার্ট করছি। সো শুরুর দিকে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট থাকবে। আমার আবার হচ্ছে গিয়ে এই ক্লাসটা অনলাইনে নেওয়ার কারণে আমার কিছু সুবিধা হয়েছে, বিকজ এখানের যেই কম্পোনেন্টগুলো বা সিনারিওর কথাগুলো বলা আছে, এটা যেহেতু আমার পার্সোনাল পিসি, সো আমি আমার পিসি থেকে আপনাদেরকে আরও ভালো করে এক্সাম্পল দিয়ে দেখাতে পারবো। সো এখানে হচ্ছে কম্পিউটারের যে সিস্টেম আছে, বেসিক 4টা সিস্টেমের মধ্যে ইন টোটাল 2টা সিস্টেম নিয়ে কথা বলা হয়। এরপরে হচ্ছে আমরা ফ্লো চার্টের কনসেপ্টে চলে যাই। সো আমরা সবার প্রথমে কম্পিউটারের বেসিক কম্পোনেন্ট নিয়ে কথাবার্তা বলবো, এরপরে হচ্ছে আরেকটু
কাইন্ড অফ লাইক হচ্ছে সিমুলেশন বেস কোয়েশ্চেনে চলে যাব। সো ফার্স্ট অফ অল, একটা বেসিক কম্পিউটিং সিস্টেমের 4টা পয়েন্ট থাকে: হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা এবং ইউজার। ইউজার কারা? আপনি, আমি, আমরা যারা আছি সবাই মিলে ইউজার। ইউজাররা বেসিক্যালি কি করে? ইউজাররা বেসিক্যালি ডেটা পাস করে। আমরা অ্যাজ আ ইউজার কম্পিউটারকে ডেটা দেই অ্যাজ অ্যান ইনপুট, কম্পিউটার আমাদেরকে ডেটাটা রিটার্ন করে অ্যাজ অ্যান আউটপুট। ডেটার যেই টোটাল কনসেপ্টটা আছে, কম্পিউটারের মাধ্যমে কিভাবে ইনপুট আউটপুট নেওয়া হয়, টেক্সট ডেটাকে কিভাবে কনভার্ট করে, ভিডিও ডেটাকে কিভাবে কনভার্ট করে, এই সবগুলো আমরা লাস্ট ক্লাসে দেখে এসেছি। ইউজার কি জিনিস আমরা অলরেডি জানি। আজকের ক্লাসে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। বাট এইটা নিয়ে আলোচনা করার আগে আপনাদের কতটুকু নলেজ আছে সেটা একটু আমি জানতে চাই। সো একটা কম্পিউটারের হার্ডওয়্যার এবং একটা কম্পিউটারের সফটওয়্যার, এগুলা কি জিনিস আমাকে কেউ বেসিক আইডিয়া দিতে পারবেন? What can be a computer hardware or what can be a computer software? Any idea? স্যার, হার্ডওয়্যার কাইন্ড অফ হচ্ছে যে টুলস বা মেশিনারি কম্পিউটারের ভিতরে যেগুলো থাকে, ইলেকট্রনিক টাইপের। Okay, আর সফটওয়্যার স্যার হচ্ছে যে আমরা যদি কোনো অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করি, okay, সেটা হচ্ছে যখন রান হয়, ওই সফটওয়্যারটা মেইনলি ওই রানটাকে করতে, মানে রান করতে হেল্প করে মোস্টলি, যতটুকু আমি আর কি জানি স্যার। okay, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইওর অ্যান্সার। আর কারো কোনো অ্যাড অন আছে এখানে হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে? ওকে, সো আমি যদি আপনাদেরকে একদম প্লেন অ্যান্ড বেসিক আইডিয়া দেই, হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যতগুলা কম্পোনেন্ট আছে: মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, সিপিইউর ভিতরে যে র্যাম থাকে, রম থাকে, যেটা নিয়ে লাস্ট ক্লাসে কথা বলা হয়েছিল, তারপর হচ্ছে মাদারবোর্ড থাকে, হার্ড ডিস্ক থাকে, এই প্রত্যেকটা কম্পোনেন্টই হচ্ছে হার্ডওয়্যার। আর কম্পিউটারের ভিতরে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, ফর এক্সাম্পল মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, তারপর আমরা যে বিভিন্ন গেম খেলে থাকি, ভ্যালোরেন্ট, অথবা হচ্ছে গিয়ে এনি কাইন্ড অফ আদার গেমস অ্যান্ড স্টাফ, বিভিন্ন পেইন্ট অথবা অন্যান্য টুল যে ইউজ করে থাকি, সবগুলাই হচ্ছে সফটওয়্যার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো সবার প্রথমে আমরা হার্ডওয়্যার সম্পর্কে জানি, এরপর হচ্ছে সফটওয়্যারে চলে যাব। হার্ডওয়্যারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার, আর একটা হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার। ইন্টারনাল হার্ডওয়্যার কি জিনিস? ইন্টারনাল হার্ডওয়্যার মানে হচ্ছে কম্পিউটারের যে কেসিং থাকে। কম্পিউটারের কেসিং কি? কম্পিউটারের কেসিং হচ্ছে কাইন্ড অফ লাইক আ বক্সের মতো। সো ইফ আই শো ইউ গাইস কম্পিউটার কেসিং, ওকে, সো এই যে যেই একটা ছোট জিনিস দেখতে পারতেছেন আর কি, হালকা পাতলা একটা ছোটখাটো ফ্রিজের মতো, এগুলাই হচ্ছে বেসিক্যালি কম্পিউটার কেসিং। এই কেসিং এর মধ্যে অনেকগুলা কম্পোনেন্ট থাকে। আমাদের যে হার্ড ডিস্ক থাকে, র্যাম থাকে, মাদারবোর্ড থাকে, গ্রাফিক্স কার্ড থাকে, সিপিইউ থাকে, তার মানে এই কেসিং এর ভিতরে যেই যেই কম্পোনেন্ট থাকে তাদেরকেই বলা হয় হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার। তার মানে অ্যান ইন্টারনাল হার্ডওয়্যার মিন্স হার্ডওয়্যার দ্যাট ইজ সারাউন্ডেড বাই দ্য কম্পিউটার কেসিং। তাহলে এক্সটার্নাল হার্ডওয়্যার কি? ভেরি সিম্পল, ওই কেসিং এর বাইরে যা যা কম্পোনেন্ট আছে, কিবোর্ড, মনিটর, মাউস, স্পিকার, সো এক্সটার্নালি যা যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার। তো আমরা জানলাম হার্ডওয়্যার হচ্ছে দুই টাইপের: ইন্টারনাল হার্ডওয়্যার, এক্সটার্নাল হার্ডওয়্যার। কেসিং এর ভিতরে যা থাকে সবগুলা ইন্টারনাল হার্ডওয়্যার, কেসিং এর বাইরে যা থাকে সবগুলা এক্সটার্নাল হার্ডওয়্যার। হার্ডওয়্যার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, তাহলে ইন্টারনালটাকে মানে যেগুলো সিপিইউর ভেতরে থাকে সেগুলো? এক্স্যাক্টলি, সো সিপিইউ হচ্ছে মানে টোটাল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো আমরা হচ্ছে বেসিক্যালি বাঙালিরা কেসিংটাকেই সিপিইউ ডাকি। সিপিইউ থিওরিটিক্যালি কনসেপ্ট ডিফারেন্ট, বাট আপনি যে কেসিং বলতে যেটা বুঝাচ্ছেন হোপফুলি সেটাকেই সিপিইউ বুঝাচ্ছেন। সো সিপিইউর ভিতরে যেটা থাকে সেটাই বেসিক্যালি ইন্টারনাল হার্ডওয়্যার, দ্যাটস ইট। জি স্যার। Okay, so that is basically all about the concept of hardware. Moving on to software.
সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে ওই যে যেটা বললাম, মোবাইলের যে অ্যাপ ইউজ করি, অ্যাপসের ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনগুলোকেও কাইন্ড অফ লাইক আ সফটওয়্যার বলা হয়। সরি। সো সফটওয়্যারটা বেসিক্যালি কি? সফটওয়্যার হচ্ছে আ সেট অফ ইনস্ট্রাকশন। কি টাইপ অফ ইনস্ট্রাকশন? যে ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারকে বলে দেয় কম্পিউটারের কোন কোন কাজ করা উচিত। সো আমরা যত ধরনের অ্যাপ্লিকেশন বা যা যা কম্পিউটারের মধ্যে দেখতে পারি সবগুলাই হচ্ছে বেসিক্যালি এক একটা সফটওয়্যার। সো সফটওয়্যারের মধ্যে একদম ইন জেনারেল কেসে, একদম মোস্ট কমনলি দুইটা টাইপ অফ সফটওয়্যার আছে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি জিনিস? এই স্লাইডগুলোতে একদম প্রপার সলিড ডেফিনেশন দেওয়া আছে। আমি ইউজুয়ালি এরকম স্লাইড রিডিং পরে ডেফিনেশনগুলো স্টুডেন্টদেরকে বলি না, কারণ এগুলো হচ্ছে কাইন্ড অফ লাইক আ বুকিশ নলেজ, অ্যান্ড অলসো আমার স্টুডেন্টদের হচ্ছে এই জিনিসগুলো বুঝতে একটু প্রবলেম হয়। এই কারণে আমি নর্মাল আমার মতো করে এক্সপ্লেইন করি, রিয়েল লাইফ এক্সাম্পল দেই, তখন আর একটু বুঝতে ইজিয়ার হয়। সো সবার প্রথমে লেটস টক অ্যাবাউট অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হচ্ছে আমরা এই যে বিভিন্ন ধরনের কম্পিউটারে গেম খেলে থাকি, ক্যালকুলেটর ওপেন করে থাকি, ভিডিও প্লেয়ারের জন্য বিভিন্ন ভিডিও প্লেয়ার থাকে, বিভিন্ন ধরনের ব্রাউজার ইউজ করে থাকি, যত ধরনের জিনিস বা যা যা আছে সবগুলা আমাদেরকে হেল্প করে। আমরা কারা? ইউজার অথবা এন্ড ইউজার। ইউজার এবং এন্ড ইউজার একই জিনিস। যে কোনো ধরনের কম্পিউটারের প্রোগ্রাম যেগুলা এন্ড ইউজারকে হেল্প করে সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার কি জিনিস? সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে যেই সকল সফটওয়্যার কম্পিউটারের সিস্টেমকে চলতে হেল্প করে। কম্পিউটারের সিস্টেমকে চলতে হেল্প করে বলতে লেটস সে হচ্ছে কম্পিউটারের সাউন্ড বাড়ানো কমানো, কম্পিউটারের কোথা থেকে ইনপুট আসবে কোথা থেকে আউটপুট যাবে, এই টাইপ অফ সফটওয়্যার, এই টাইপ অফ ইনস্ট্রাকশন যারা হ্যান্ডেল করে তাদেরকেই সিস্টেম সফটওয়্যার বলা হয়। এবং সিস্টেম সফটওয়্যারের ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট এক্সাম্পল ইজ অপারেটিং সিস্টেম। আমরা এই যে উইন্ডোজ ইউজ করি, লিনাক্স ইউজ করি, ম্যাক ইউজ করি, তার মানে কম্পিউটার ওপেন করলেই এই যে একটা লোগো দেখা যায় উইন্ডোজের বা লিনাক্সের বা ম্যাকের, এগুলাকেই বেসিক্যালি অপারেটিং সিস্টেম বলা হয়। তার মানে আমার কম্পিউটারের সিস্টেমটাকে যেই যেই জিনিসগুলো হেল্প করে দোজ আর সিস্টেম সফটওয়্যার। আমাদেরকে তার মানে এন্ড ইউজারকে যারা যেই অ্যাপ্লিকেশনগুলা বা যেই সফটওয়্যারগুলা হেল্প করে সেগুলাকে বলা হয় হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সবাই কি বুঝতে পারছি? ইয়েস, নো? স্যার বুঝতে পারে নাই? অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আরেকবার বলা যাবে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হচ্ছে যেটা এন্ড ইউজারদেরকে হেল্প করে। আপনারা কম্পিউটার ওপেন করার পর যত ধরনের অ্যাপ্লিকেশন বা যা যা চালান না কেন সবগুলাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং কম্পিউটার সিস্টেমেটিক্যালি চলার জন্য কম্পিউটারকে যেগুলো হেল্প করে সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যারা আমার লাস্ট ক্লাস করেছেন বা লাস্ট ক্লাসের কনসেপ্ট বুঝেছেন তারা হোপফুলি এই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারবেন। কোয়েশ্চেনটা হচ্ছে যখন আমরা কোনো প্রোগ্রাম ওপেন করি প্রোগ্রামটা ইনিশিয়ালি কোথায় স্টোর থাকে এবং ওপেন করার পর কোন লোকেশনে নিয়ে আসা হয়? কেউ কি অ্যান্সার করতে পারবেন? স্যার আই গেস প্রাইমারিতে। ওকে, তার মানে হচ্ছে ইনিশিয়ালি সব ধরনের প্রোগ্রাম বা সব কিছু হচ্ছে হার্ড ডিস্কে স্টোর করা থাকে। যখন আমরা কোনো কিছু ওপেন করি ওটা হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসে, তার মানে সেকেন্ডারি স্টোরেজ থেকে প্রাইমারি স্টোরেজে নিয়ে আসে। এই যে অ্যাপ্লিকেশনগুলো সেকেন্ডারি স্টোরেজ থেকে প্রাইমারি স্টোরেজে নিয়ে আসার কাজ, তারপর কোন লোকেশনে স্টোর করার কাজ, এই সিস্টেমকে হেল্প করার যত কাজ সব কিছু হচ্ছে সিস্টেম সফটওয়্যার করে থাকে। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার সিস্টেম সফটওয়্যারকে কি তাহলে আমরা প্রোগ্রামও বলতে পারবো? প্রোগ্রামের কনসেপ্ট মিস কমপ্লিটলি ডিফারেন্ট। সো আপাতত সিস্টেম সফটওয়্যারটা পড়াই, প্রোগ্রাম কি জিনিস সেটাতে আমি আসবো, সমস্যা নেই। ওকে স্যার। ওকে। স্যার সিস্টেম সফটওয়্যার তাহলে হার্ড ডিস্ক থেকে র্যামে অ্যাপ্লিকেশনটাকে নিয়ে আসে। এইটা হচ্ছে সিস্টেম সফটওয়্যারের একটা এক্সাম্পল। হার্ড ডিস্ক থেকে অ্যাপ্লিকেশন র্যামে নিয়ে আসার যে ব্যাপারটা, এইটা ওয়ান টাস্ক অফ আ সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার আরও অনেক ধরনের কাজ করে থাকে।
স্যার, প্রাইমারি যে স্টোরেজটা ছিল সেটা তো ছিল টেম্পোরারি, তাই না? আর ইয়েস, সেকেন্ডারিটা ছিল পার্মানেন্ট। তাহলে তো মানে টেম্পোরারি থেকে তো আমরা পার্মানেন্টে শিফট করতেছি না। মানে ওইটা টেম্পোরারি ওইটা তাহলে ওইটা তাহলে কি সিস্টেম সফটওয়্যারের কাজ কি ওইটা যে প্রাইমারি থেকে টেম্পোরারি থেকে প্রাইমারিতে শিফট করা? প্রাইমারি থেকে বেসিক্যালি পার্মানেন্ট থেকে টেম্পোরারিতে শিফট করার কাজও হচ্ছে সিস্টেম সফটওয়্যার করে, টেম্পোরারি থেকে পার্মানেন্টে শিফট করার কাজও সিস্টেম সফটওয়্যার করে। আপাতত আপনার কম্পিউটারে আপনার যদি কোনো ডকুমেন্ট স্টোর করা থাকে, ওটা হার্ড ডিস্কে স্টোর করা আছে, আপনি যখন ওটার মধ্যে ডাবল ক্লিক করবেন তখন ওইটা হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসা হবে। এই যেই কাজটা, এই কাজটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার করলো। এরপর আপনি ওইটার ডকুমেন্টটা যদি আপডেট করেন, আরও কিছু অ্যাড করেন, অ্যাড করার পরে যখন সেভ করবেন, ওইটা আবার তখন র্যাম থেকে হার্ড ডিস্কে নিয়ে গিয়ে স্টোর করবে। এই যে আনা নেওয়ার কাজ করাটা পুরাটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার করে। আর কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? ওকে, এখন আমরা হচ্ছে এই সফটওয়্যারগুলোর আরেকটু ইনডেপথে যাই। এখানে একটা ডায়াগ্রাম দেখানো আছে, এই ডায়াগ্রামটা আপাতত অত বেশি একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু গো থ্রু করে নিতে পারেন। আমি যা যা পড়াবো বা যেই জিনিসগুলো পড়াবো ওইগুলার সামারি হচ্ছে এই ডায়াগ্রামটা। সো আমি হচ্ছে এই ডায়াগ্রামটা না দেখায় আমি হচ্ছে ডিরেক্ট কন্টেন্টে চলে যাই। সবার প্রথমে আসে দ্য কম্পোনেন্টস অফ সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের মধ্যে কোন কোন কম্পোনেন্ট আছে, যেটা একটু আগে বলেছিলাম। সিস্টেম সফটওয়্যারের সবথেকে মেজর ইম্পর্টেন্ট বা প্রিন্সিপাল কম্পোনেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেম। কোনো একটা কোম্পানির সিইও বা যেই হচ্ছে চেয়ারম্যান থাকে, তার কাজ কি থাকে? কেউ যদি একটু এক্সপ্লেইন করেন বা বলেন, যে কোনো একটা কোম্পানির সিইওর কাজ কি? স্যার, টু লিড দ্য বাকিদের অপারেট করা। ওকে, সবকিছু অপারেট করা। এনিথিং এলস? স্যার, যাদেরকে লিড দেওয়া হয়েছে প্রত্যেকটা অপারেশন ঠিকমতো কাজ করতেছে কিনা এটার রিপোর্টও তার কাছে আসা। ভেরি গুড, তার মানে পুরো জিনিসটা মনিটর করা, সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি সেটা রিপোর্টও তার কাছে আসা। এনিথিং এলস? ওকে, সো দিস বেসিক্যালি সামস আপ দ্য হোল কনসেপ্ট অফ দ্য সিইও। একটা কোম্পানির সিইও যেই মেইন রোলটা প্লে করে, একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমও সেই মেইন রোলটাই প্লে করে। পুরা কম্পিউটারটা প্রপারলি কাজ করতেছে নাকি, সব সিস্টেম ঠিকঠাক মতো চলতেছে নাকি, সব কিছুর মনিটরিং ঠিকঠাক মতো হচ্ছে নাকি, ইনপুট আউটপুট প্রপারলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে নাকি, কম্পিউটারে কোনো ধরনের ডিলে বা কোনো ল্যাগ হচ্ছে নাকি, এই সব কিছু ম্যানেজ করার যেই কাজটা, সব কিছুই হচ্ছে অপারেটিং সিস্টেম করে থাকে। এবং অপারেটিং সিস্টেমের এক্সাম্পল কি? উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। আমরা যারা কম্পিউটার বেসিক উইন্ডোজ ইউজ করি, সো তারা হচ্ছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউজ করে। যারা হচ্ছে গিয়ে লেটসে মাল্টিপল ম্যাক ইউজ করে থাকে, তারা হচ্ছে অপারেটিং সিস্টেমটা ম্যাক হিসাবে কাজ করে। দিজ আর দ্য টোটাল কনসেপ্ট অফ অপারেটিং সিস্টেম, which is basically the CEO of the computer. এরপরে আসে হচ্ছে ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভার কি জিনিস? ডিভাইস ড্রাইভার হচ্ছে সব ধরনের কম্পিউটারের যে কন্ট্রোল পেরিফেরাল ডিভাইস আছে। এখন কোয়েশ্চেন আসে, পেরিফেরাল ডিভাইস কি জিনিস? যেই ডিভাইসগুলোর মাধ্যমে কম্পিউটারে ইনপুট আসে অথবা কম্পিউটার থেকে আউটপুট বের হয়, সেগুলাকে পেরিফেরাল ডিভাইসেস বলা হয়। পেরিফেরাল ডিভাইসের যে কন্ট্রোলগুলা, যে প্রপারলি ইনপুট আসতেছে নাকি, প্রপারলি আউটপুট যাচ্ছে নাকি, এই কন্ট্রোলিংয়ের যেই কাজটা, এই কন্ট্রোলিংয়ের কাজটা হচ্ছে ডিভাইস ড্রাইভার করে থাকে। সো এই যে আমি মাউস নাড়াচ্ছি, এই যে আমার মাউসের কার্সর নড়তেছে, তার মানে কি আমার কম্পারেটিভলি হচ্ছে কম্পিউটারের মধ্যে মাউস মুভ করার কারণে ইনপুট আসতেছে, আবার ইনপুট আসার কারণে এটা আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি অ্যাজ আর আউটপুট হিসাবে। সো ইনপুট আউটপুটগুলো প্রপারলি কাজ করতেছে নাকি, এই জিনিসগুলাই মেক শিওর করে হচ্ছে ডিভাইস ড্রাইভার। এরপরে আসে হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। ইউটিলিটি প্রোগ্রাম কি করে? ইউটিলিটি প্রোগ্রাম হচ্ছে আমাদের যে এক্সিস্টিং প্রোগ্রামগুলো আছে, এক্সিস্টিং প্রোগ্রামগুলোকে সাপোর্ট করে, এক্সিস্টিং প্রোগ্রামগুলোকে হেল্প করে। এক্সিস্টিং প্রোগ্রামগুলোকে কোন সফটওয়্যার সাপোর্ট করতে পারে? লেটস সে যে কোনো ধরনের অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস কি করে? আমাদের কম্পিউটারের যে ফাইলগুলো আছে ওগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ভাইরাস বা ইলিগাল কিছু আছে নাকি,
ওই জিনিসগুলা ফিগার আউট করে দেয়। তার মানে একটা কম্পিউটারের কোনো পার্টিকুলার প্রোগ্রামের ইউটিলিটি হিসাবে কাজ করছে আমার ওই অ্যান্টিভাইরাসটা। তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের জায়গায় জিনিসপত্র কপি পেস্ট করা বা অন্যান্য যে কাজগুলা করা, মাল্টিপল টাইপ অফ কাজগুলাকে যে প্রোগ্রামগুলা অ্যাজ আ ইউটিলিটি হেল্প করে থাকে বা সাপোর্ট করে থাকে তাদেরকেই ইউটিলিটি প্রোগ্রাম বলা হয়। সো দ্যাট ইজ বেসিক্যালি অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, ইউটিলিটি প্রোগ্রাম। এই তিনটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? স্যার ইউটিলিটিটা আবার একটু বললে বেটার হয়। ইউটিলিটি প্রোগ্রাম হচ্ছে, ইউটিলিটি মানে কি, যে কোনো ধরনের সাপোর্টিং কাজ অ্যাজ অ্যান ইউটিলিটি। যেমন আমাদের যে বাসাটা থাকে, বাসার মধ্যে ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, এগুলা হচ্ছে ইউটিলিটি। বাসা তো অলরেডি আছে, বাট এই বাসার মধ্যে এই ইলেকট্রিসিটি, পানি, গ্যাস এগুলো হচ্ছে সাপোর্টিং হিসাবে কাজ করে। এক্স্যাক্টলি সেম কম্পিউটারের ইউটিলিটি প্রোগ্রাম বলতে বোঝানো হয় কম্পিউটারের যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলোকে সাপোর্ট করে। ফর এক্সাম্পল অ্যান্টিভাইরাস ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ ইউটিলিটি প্রোগ্রাম। ওই ফোল্ডারগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ভাইরাস বা কোনো কিছু আছে নাকি, এই জিনিসগুলা স্ক্যানিং করা বা সব কিছু করা, এগুলাই হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম করে থাকে। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স? ওকে, মুভিং অন টু অপারেটিং সিস্টেম শেল। অপারেটিং সিস্টেম শেল মানে হচ্ছে আমরা কম্পিউটারের মধ্যে মাল্টিপল টাইপ অফ কমান্ড দিয়ে থাকি বা মাল্টিপল টাইপ অফ কমান্ড ইউজ করে থাকি। ওই কমান্ডগুলা দুই ওয়েতে ইউজ করা যায়। একটা হচ্ছে কমান্ড অর ক্যারেক্টার বেসড, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে হচ্ছে আমরা গ্রাফিক্যালি এই যে যেই জিনিসটা দেখতে পাচ্ছি এটাকেই বলা হয় হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো লেটস সে আমি হচ্ছে কোনো একটা পার্টিকুলার ডেস্কটপে আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম হচ্ছে CSE 101। এই ফোল্ডারটা আমি ক্রিয়েট করলাম, দেন আমি এটাকে এখানে রেখে দিলাম। সো এই যে যেই কাজটা মাত্র মাউসের মাধ্যমে রাইট ক্লিক করে কার্সরের মাধ্যমে করলাম, এইটাকেই বেসিক্যালি বলা হয় হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটাকে হচ্ছে GUI বলা হয়। তার মানে নতুন ফোল্ডারটা আমরা এই কমান্ডের মাধ্যমে করলাম। আচ্ছা, এটাকে ডিলিট করে দেই। এক্স্যাক্টলি সেম যেই কাজটা আছে, সেম কাজটা আমরা হচ্ছে কম্পিউটারে একটা জিনিস আছে CMD যদি লেখেন তাহলে কমান্ড প্রম্পট নামে একটা জিনিস আসবে। সো এই যে যেই স্ক্রিনটা আছে ব্ল্যাক কালারের যে স্ক্রিনটা, স্যার সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। সো আমাদের কম্পিউটারের কপি পেস্ট করা, নতুন ফোল্ডার ক্রিয়েট করা, যাবতীয় যত কাজ আছে সবগুলা আবার এই কমান্ড প্রম্পটের মাধ্যমেও করা যায়। সো লেটস সে আমি হচ্ছে সিডি ডেস্কটপ লিখলাম, তার মানে আমি হচ্ছে ডেস্কটপে যাব। আমি এখন ডেস্কটপে আছি। এখন একটু আগে মাউসের কার্সার দিয়ে কি করেছিলাম, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম CSE 101 নামে। এখানে আমি একটা কমান্ড লিখি MD। একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু এই ফোল্ডারটা এখন আর এখানে নাই, ডেস্কটপে নাই। সো আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি MD CSE 101, লেটস সে এটার নাম দিলাম হচ্ছে ভার্সন 2। এইটা দিয়ে যদি এন্টার দেই, ডেস্কটপে যদি যাই, খেয়াল করে দেখেন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে CSE 101 V2 নামে। তার মানে একই কাজ আমরা এই কমান্ড প্রম্পটের মাধ্যমেও করতে পারি, আবার হচ্ছে গিয়ে এই মাউসের রাইট ক্লিক করে কার্সরের ইউজের মাধ্যমেও করতে পারি। সো তার মানে হচ্ছে অপারেটিং সিস্টেম শেল মানে হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের হেল্প নিয়ে মাল্টিপল টাইপ অফ কমান্ড যে রান করি ওই কাজগুলাই হচ্ছে OS শেল। OS শেল ইউজুয়ালি দুই টাইপের হয়, একটা হচ্ছে কমান্ড অথবা ক্যারেক্টার বেসড, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড। দ্যাটস ইট। এরপরে আসে হচ্ছে কার্নাল। কার্নালটা হচ্ছে গিয়ে কম্পিউটারের এমন একটা প্রোগ্রাম যেটা হচ্ছে মেইন মেমোরির মধ্যে থাকে। মেইন মেমোরি মানে হচ্ছে সারা জীবন র্যামের মধ্যে থাকে, এবং যতক্ষণ কম্পিউটার চলতে থাকে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের সিস্টেম প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামের যে কাজগুলো আছে এই কাজগুলা করাতে থাকে। এবং কার্নালের মাধ্যমেই
একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেম মেইন মেমোরিতে চলতে থাকে, তার মানে যতক্ষণ কম্পিউটার চলে ততক্ষণ পর্যন্ত কার্নেল চলতে থাকে, এবং কখন কোন প্রোগ্রামের কোন টাস্ক করা উচিত, কোন টাস্ক থেকে পজ নেওয়া উচিত, কখন কার অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কি ধরনের সাপোর্ট লাগবে না লাগবে, এই কাজগুলাই হচ্ছে কার্নেল করে থাকে। দিজ আর অল দ্য থিওরিটিক্যাল কনসেপ্ট অফ দ্য কম্পোনেন্টস অফ সিস্টেম সফটওয়্যার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করেন। স্যার কার্নেল প্রোগ্রামটা আবার একটু বলেন। কার্নেল প্রোগ্রাম হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা অলওয়েজ মেইন মেমোরির মধ্যে বা র্যামের মধ্যে থাকবে। তার মানে কার্নেল হচ্ছে আমাদের অটোমেটিক্যালি অন হয়ে যায়, আমাদের অন করা লাগে না। এইটা যখনই কম্পিউটার ওপেন হবে তখনই কার্নেল রান করা শুরু করে, এবং কার্নেলের কাজ হচ্ছে আমরা যদি একই সাথে লেটসে মাইক্রোসফট ওয়ার্ড চালাই, গুগল ক্রোম চালাই, ক্যালকুলেটর চালাই, মিউজিক প্লেয়ার চালাই, স্পটিফাই চালাই, কোন অ্যাপ্লিকেশন বা কোন প্রোগ্রাম থেকে কি কাজ করা হচ্ছে, কোনটা কোথায় স্টোর করা হবে, কোনটা কোন জায়গায় যাবে, এই যে যেই বেসিক টাস্কগুলা বা এই টাস্কগুলা যে পারফর্ম করা, এগুলাই হচ্ছে কার্নেল করে থাকে। এগুলা হচ্ছে সিস্টেম সফটওয়্যারেরই একটা পার্ট। দ্যাটস ইট। ওকে, মুভিং অন দেন। অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যেটা বলেছিলাম, অপারেটিং সিস্টেম ইজ বেসিক্যালি আ কালেকশন অফ প্রোগ্রাম that helps you to use the computer. So it's kind of like acts as a smart assistant যেটা হচ্ছে মাল্টিপল ইনফরমেশন বা কম্পোনেন্ট বা প্রোগ্রাম মুভ করতে হেল্প করে। অলসো হচ্ছে কোন লোকেশনে বা কোন স্টোরেজের জায়গায় হচ্ছে আমাদের কোন প্রোগ্রাম রাখা উচিত, কিভাবে কোন অ্যাপ্লিকেশন ইউজ করা উচিত, কখন প্রোগ্রামকে অ্যাক্সেস দিবে, কখন কোন ডেটা বা ইনফরমেশন ইনপুট থেকে আউটপুটে যাবে, আউটপুট থেকে ইনপুটে আসবে, এই সব ধরনের কাজ। তার মানে একটা কোম্পানির মধ্যে সিইওর যেই কাজটা, ওই কাজটাই হচ্ছে অপারেটিং সিস্টেম করে থাকে। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে যেই অপারেটিং সিস্টেমটা আছে, ইনিশিয়ালি যখন কম্পিউটার অফ থাকে অপারেটিং সিস্টেমটা কোথায় থাকে বা কোন লোকেশনে থাকে? হার্ড এনিওয়ান? ভেরি গুড, হার্ড ডিস্কে অথবা সেকেন্ডারি স্টোরেজে। তার মানে অপারেটিং সিস্টেম অলওয়েজ হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে স্টোর থাকে। এখন কোয়েশ্চেন নাম্বার 2, যখন আমরা কম্পিউটার অন করি, যারা হচ্ছে ম্যাক ইউজ করে থাকি অথবা হচ্ছে যারা উইন্ডোজ ইউজ করি, তারা কি অপারেটিং সিস্টেমটাকে আলাদাভাবে অন করা লাগে? না। না। তাহলে অন কিভাবে হয় বা অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, কেউ বলতে পারবেন? কার্নেল। এক্স্যাক্টলি, উইথ দ্য হেল্প অফ কার্নেল। কার্নেলের কাজটাই হচ্ছে যখনই কোনো ইউজার কম্পিউটার ওপেন করবে, তার কার্নেলের কাজটা হচ্ছে ওই অপারেটিং সিস্টেমটাকে হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসা, তার মানে সেকেন্ডারি স্টোরেজ থেকে প্রাইমারি স্টোরেজে নিয়ে আসা। এবং এই যে হার্ড ডিস্ক থেকে র্যামের মধ্যে আমাদের অপারেটিং সিস্টেমটা নিয়ে আসতেছে, এইটাকেই হচ্ছে বুটিং প্রসেস অথবা বুট আপ প্রসেস বলা হয়। বুট আপ প্রসেস মানে হচ্ছে অপারেটিং সিস্টেমটাকে হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসা। দ্যাটস ইট। কারো কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? স্যার মানে এটা কেন হচ্ছে স্যার, যে অপারেটিং সিস্টেম হার্ড ডিস্ক থেকে র্যাম নিয়ে আসতেছে, এটা অপারেটিং সিস্টেমের মানে লাভটা কি হচ্ছে এই জায়গায়? আপনি যখন কম্পিউটার অন করবেন, আপনার কম্পিউটারে যদি অপারেটিং সিস্টেম কি সিইও থাকে, তো অপারেটিং সিস্টেম যদি কাজই না করে আপনি কোনো প্রোগ্রাম কি রান করতে পারবেন? না স্যার। পারবেন না। তার মানে আমাদের কাজ কি? অপারেটিং সিস্টেমটাকে কোনো না কোনোভাবে অন করা। এখন অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখনই আমরা কম্পিউটার অন করব, সব কাজ করার জন্য তো আমাদের অপারেটিং সিস্টেম অন করাই লাগবে। সো এটার কারণেই বাই ডিফল্ট আমাদের প্রোগ্রামটা রান করা লাগে না বা এক্সিকিউট করা লাগে না, অটোমেটিক্যালি সেটা হচ্ছে হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসা হয়। র্যামে কেন নিয়ে আসা হয়? কারণ আমরা অলরেডি জানি কম্পিউটারে ইনিশিয়ালি আমরা যত ধরনের কাজ করি সব কিছু আমরা র্যামে করে থাকি। Any other questions, anyone? Okay, moving on then. Process and task.
প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে ইনস্ট্যান্স অফ আ প্রোগ্রাম। সো একদম ক্লাসের শুরুতে কেউ একজন কোয়েশ্চেন করেছিলেন যে সিস্টেম সফটওয়্যারকে আমরা প্রোগ্রাম বলতে পারি নাকি? সফটওয়্যার এবং প্রোগ্রাম একই জিনিস। সিস্টেম সফটওয়্যারকেও প্রোগ্রাম বলা যায়, অ্যাপ্লিকেশন সফটওয়্যারকেও প্রোগ্রাম বলা যায়। কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামকে যখন আমরা এক্সিকিউট করব সেটাকেই আমরা বলবো হচ্ছে গিয়ে প্রসেস। ফর এক্সাম্পল, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে যখন আমরা ডাবল ক্লিক করি, এইটা যখন ওপেন হয়, ইট কাইন্ড অফ বিকামস লাইক আ প্রসেস। এবং এই প্রসেসটার মাধ্যমেই আমাদের যত ধরনের ইনস্ট্রাকশন বা যেই যেই কাজ আছে সেগুলো হচ্ছে করা হয়ে থাকে। এখন তাহলে টাস্ক কি জিনিস? টাস্ক হচ্ছে বেসিক ইউনিট অফ দ্য প্রসেসিং। তার মানে কম্পিউটারের বা অপারেটিং সিস্টেমের মেইন কাজ হচ্ছে মাল্টিপল ইনস্ট্রাকশন কমপ্লিট করা অথবা মাল্টিপল টাস্ক কমপ্লিট করা। অনেকগুলা টাস্ক মিলে প্রসেস ক্রিয়েট হয় এবং প্রসেস ইজ বেসিক্যালি ইনস্ট্যান্স অফ আ প্রোগ্রাম। ইনস্ট্যান্স অফ আ প্রোগ্রাম মানে কি? কাইন্ড অফ লাইক রেপ্লিকেট করা। মাইক্রোসফট ওয়ার্ড এইটা হচ্ছে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমি একভাবে ইউজ করতে পারি, আপনি আরেকভাবে ইউজ করতে পারেন। সো আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে মাইক্রোসফট প্রোগ্রামের একটা ইনস্ট্যান্স, আপনি যেটা ইউজ করতেছেন সেটা হচ্ছে আরেক ধরনের ইনস্ট্যান্স। তার মানে আপনিও প্রসেস ইউজ করেন, আমিও প্রসেস ইউজ করি। এখন এইটার মধ্যে বিভিন্ন ধরনের ওয়ার্ড টাইপ করা, সেভ করা, কপি পেস্ট করা, বোল্ড করা, কালার চেঞ্জ করা, এই প্রত্যেকটা কাজকেই এক একটা টাস্ক বলা যায়। সো অনেকগুলা টাস্ক মিলে একটা প্রসেস। Process is basically an instance of a program. The difference between process and task is very very important. So এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করেন। মানে স্যার যেমন এমএস ওয়ার্ডে তাহলে আমরা যা যা কাজ করতে পারবো সেগুলোর সমন্বয় কি প্রসেস? যা যা কাজ করতে পারবো সেগুলো সমন্বয় একটা প্রসেস, ইয়েস। এবং একটা একটা যে কাজ করছে সেগুলোকে আপাতত টাস্ক ধরে নিতে পারেন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমাকে বলেন, ইন জেনারেল লাইফে, কম্পিউটারের পার্সপেক্টিভে না, ইন জেনারেল লাইফে একটা ওয়ার্ড অনেক বেশি পরিমাণ ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং কি জিনিস? প্রসেস। কম্পিউটারের ভাষায় জিজ্ঞেস করি নাই। আর মাল্টিটাস্কিং প্রসেস না। স্যার মাল্টিটাস্কিং এই একসাথে ওয়ার্ডটার মানে অনেকগুলো কি? কাজ করা, একসাথে একসাথে অনেকগুলো কাজ অনেকগুলা করা। কাজ করা, ভেরি গুড। doing something. রাইট, সো ডুইং সামথিং সাইমালটেনিয়াসলি। আমাদের কম্পিউটারে আমরা কিন্তু জাস্ট একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রামই রান করি না, আমরা কিন্তু অনেকগুলা প্রোগ্রাম বা অনেকগুলা প্রসেস একসাথে রান করে থাকি বা অনেকগুলা টাস্ক একসাথে চলতে থাকে। সো এক একটা প্রসেসের অনেকগুলা টাস্ক থাকে। সো লেটস সে আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডে একটা লাইন লিখলাম, একটু পরে আবার ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে একটা গান প্লে করলাম, আবার হচ্ছে কি আমি একটা গেম ওপেন করলাম, ছোট একটা মিনি গেম খেলতেছি আমি। সো এরকম অনেকগুলা টাস্ক কিন্তু কম্পিউটারে চলতে থাকে। এই যে যে অনেকগুলা টাস্ক একসাথে চলা, এই জিনিসটাকেই মাল্টিটাস্কিং বলা হয়। এবং কম্পিউটারের নির্দিষ্ট সিপিইউ টাইম থাকে। সিপিইউ টাইম কি জিনিস? আমার একটা টাস্ক কমপ্লিট করতে লেটস সে 5 সেকেন্ড লাগবে, আর একটা টাস্ক কমপ্লিট করতে লেটস সে 3 সেকেন্ড লাগবে। সো একটা কম্পিউটার কতক্ষণের জন্য আমাকে র্যামের অ্যাক্সেসটা দিবে বা কতক্ষণের জন্য আমি ওই কাজটা একটানা করতে পারবো, এটাকেই হচ্ছে সিপিইউ টাইম বলা হয়। যখনই কোনো একটা পার্টিকুলার প্রসেস থেকে অন্য প্রসেস ওই সিপিইউ টাইমটা নিয়ে যায়, ওই জিনিসটাকে আমরা স্টিলিং বলে থাকি। সো স্টিলিং কি জিনিস? সাপোজ আমি এখন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে একটা কাজ করতেছিলাম, সো এতক্ষণ কম্পিউটার আমার মাইক্রোসফট ওয়ার্ডটাকে সিপিইউ টাইম দিয়ে রাখছিল। যেই আমি ইউটিউবে চলে যাব, তার মানে ব্রাউজারটা ওপেন করব, ও তখন ওই সিপিইউ টাইমটা ওই মাইক্রোসফট ওয়ার্ডের কাছ থেকে স্টিল করে নিয়ে গিয়ে আমার ব্রাউজারকে দিয়ে দেয়। এই কনসেপ্টটাকে হচ্ছে স্টিলিং বলা হয়। এবং এই যে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যে সুইচ করলাম, এইটাকেই বলা হয় হচ্ছে কনটেক্সট সুইচিং। সো কনটেক্সট সুইচিং কি জিনিস? কনটেক্সট সুইচিং মানে হচ্ছে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসের মধ্যে শিফট করা। এবং শিফটিংটা কিভাবে হয়? একটা প্রোগ্রামের বা একটা প্রসেসের সিপিইউ টাইম নিয়ে বা সিপিইউ টাইমটা স্টিল করে নিয়ে যায় আরেকটা প্রসেস বা আরেকটা প্রোগ্রাম। দিস ইজ দ্য কনসেপ্ট অফ মাল্টিটাস্কিং।
the concept of stealing and also the concept of context switching. কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করেন। স্যার, কনটেক্সট সুইচিং এর ক্ষেত্রে আরেকটা প্রোগ্রাম থেকে যখন একটা প্রোগ্রাম সুইচ হয় তখন কি ওই হোল যে টাইমটা কাজ করছে ওই টাইমটা সহ সুইচ হয়ে যায়? ওই টাইমটা হচ্ছে স্যার পজ হয়ে যায়। লেটস সে আপনার জন্য সিপিইউ টাইম 10 সেকেন্ড অ্যালোকেট করা আছে। সো আপনি যখন 5 সেকেন্ড কাজ করলেন তারপরে আরেকটা প্রসেস ওপেন করলেন, তখন ওই 5 সেকেন্ডের কাজটা ওখানেই পজ হয়ে যায়। আর এই যে এক্সট্রা 5 সেকেন্ড ছিল ওইটা যদি অন্য কোনো প্রসেসকে দিয়ে দেয় ওইটাই হচ্ছে কন্টেক্সট সুইচিং হয়ে যায় এবং 5 সেকেন্ডটা আপনার প্রসেসটা স্টিল করে নিয়ে গিয়েছে। দ্যাটস ইট। মানে আমার কম্পিউটারই একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রাম হচ্ছে টাইম স্টিল করছে, তাই তো? এক্স্যাক্টলি। সো এখন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন, কনটেক্সট সুইচিং যেটা হয় এটা কম্পিউটারের কোন হার্ডওয়্যারে হয়ে থাকে? কেউ অ্যান্সার করতে পারবেন? র্যাম। কিভাবে যদি একটু এক্সপ্লেইন করতেন। স্যার আমরা যখন মাল্টিপল অ্যাপ্লিকেশন বা মাল্টিপল প্রোগ্রাম ইউজ করতেছি, ফর এক্সাম্পল আমি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতেছি, ওকে, তারপর এখান থেকে আরেকটা প্রোগ্রাম ইউজ করতেছি, সো এখানে তো টাইমটা আগে সুইচ হচ্ছে, সো ওই রাইট, কনটেক্সটে। ভেরি গুড। তার মানে হচ্ছে আমরা যেই প্রোগ্রামই রান করি না কেন সবই তো র্যামেই চলে। সো একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে গেলে র্যামের মধ্যেই তো বেসিক্যালি সুইচ হবে। তার মানে অ্যান্সার ইজ কনটেক্সট সুইচিংটা র্যামে হয়ে থাকে। ইউজুয়ালি সিএসসি 101 যে কোর্সটা আছে এভাবে মাল্টিপল কন্টেন্টসগুলো একটা আরেকটার সাথে লিঙ্ক করে পড়বেন। লিঙ্ক করে যদি পড়েন ইন দ্যাট কেস জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আপনাদেরকে আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারের মধ্যে কনটেক্সট সুইচিংটা কোন সফটওয়্যার করতে হেল্প করে? আই গেস অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওকে। এনি আদার অ্যান্সার্স? স্যার এটা সিস্টেম সফটওয়্যার হবে না? কিভাবে হবে মিস, যদি একটু এক্সপ্লেন করেন। স্যার কারণ এখানে তো মানে কম্পিউটারের মানে সিস্টেম সফটওয়্যার যেহেতু কম্পিউটারের সিস্টেমকে হেল্প করে, তো এখানে এটা হতে তো কম্পিউটারকে লাগবে। ওকে, ভেরি গুড। তার মানে আমরা এই যে মাল্টিপল প্রোগ্রাম বা সফটওয়্যার যে রান করছি এগুলাই তো বেসিক্যালি এক একটা অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে যখন আরেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে সুইচ করব, এই হেল্পটা কম্পিউটারেরই কোনো সফটওয়্যার একটা থেকে আরেকটায় যেতে হেল্প করে এবং একটার সিপিইউ টাইম নিয়ে আরেকটার সিপিইউ টাইমে দেয়। তার মানে এই যে যেই কাজটা এই কাজটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার করে থাকে। দ্যাট ইজ বেসিক্যালি দ্য অ্যান্সার। সো প্রসেস সম্পর্কে জানলাম, টাস্ক মাল্টিটাস্কিং যেগুলো আছে এগুলো সম্পর্কে জানলাম। এখন হচ্ছে কম্পিউটারের সিস্টেম সফটওয়্যারের যে ইউটিলিটি প্রোগ্রামের কথা বলেছিলাম, আপনাদের অনেকের যে কোয়েশ্চেন ছিল যে স্যার ইউটিলিটি প্রোগ্রামটা কিভাবে কাজ করে বা কোন কোন জিনিস থাকে, এখন আমরা ইউটিলিটি প্রোগ্রামের এক্সপ্লেনেশন দেখব। সবার প্রথমে আসে হচ্ছে ব্যাকআপ ইউটিলিটি। এখানে অনেকগুলা থিওরম বলা আছে, স্লাইডের বুকিশ নলেজ দেওয়া আছে। আমি হচ্ছে আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দিব, সেটাতে সাথে রিলেট করলেই বুঝতে পারবেন। ব্যাকআপ ইউটিলিটি, যে কোনো ধরনের প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন আমরা যদি প্রিভিয়াসলি আগে কোথাও স্টোর করে রাখি বা কপি করে রাখি, তার মানে ওইটা আমরা ব্যাকআপ নিয়ে রাখছি। ব্যাকআপ কেন নিচ্ছি? আমরা ইউজুয়ালি গেমের যে ফাইলগুলো আছে গেমের ফাইলের ব্যাকআপ নিয়ে থাকি, যে কোনো কারণে ওগুলো যদি নষ্ট হয়ে যায় বা ওগুলো যদি হারায় যায় তাহলে ব্যাকআপ হিসাবে যেহেতু আমাদের এই জিনিসগুলো থাকে। অনেক সময় কম্পিউটারও অনেকগুলা প্রোগ্রামের ব্যাকআপ নিয়ে রাখে। এই জিনিসটা করা হয় হচ্ছে ব্যাকআপ ইউটিলিটির মাধ্যমে। এরপরে আসে হচ্ছে ডেটা রিকভারি ইউটিলিটি। ডেটা রিকভারি ইউটিলিটি মানে হচ্ছে অনেক সময় আমাদের হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায়, হার্ড ডিস্ক যদি ফিজিক্যালি ড্যামেজ হয়, কোনো মেমোরি কার্ড যদি ফিজিক্যালি ড্যামেজ হয়, তারপরেও হচ্ছে কোনো না কোনো ওয়েতে ওই প্রিভিয়াস যেই জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে ওগুলা কোনো না কোনো ওয়েতে রিকভার করা যায়। এই যে রিকভার করার ইউটিলিটিটা, এটাই হচ্ছে ডেটা রিকভারি ইউটিলিটি করে থাকে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়ে আমার নতুন করে কিছু বলার নাই, এটার এক্সাম্পল আমি একটু আগেই দিয়ে আসছি। এরপরে স্যার আসে হচ্ছে ডেটা রিকভারিতে কি আমি অলরেডি কি সেভ করতেছি আমার ডেটাটা হার্ড ডিস্কে?
হার্ড ডিস্কে ডেটাটা স্যার সেভ করা ছিল, কিন্তু কোনো কারণে হার্ড ডিস্কটা ক্র্যাশ করছে অথবা ড্যামেজ হয়ে গেছে। তারপরেও হচ্ছে অনেকগুলা মানে কম্পিউটারের দোকানে বা কম্পিউটারের মেকানিকের কাছে নিয়ে গেলে তারা কিছু কিছু ডেটা আপনাকে রিকভার করে দিতে পারে। সো ওইটাই হচ্ছে ডেটা রিকভারি ইউটিলিটি। আচ্ছা স্যার। ওকে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। ডেটা কম্প্রেশন ইউটিলিটি, এইটা আপনারা অনেকেই ইউজ করেছেন। ডেটা কম্প্রেশন ইউটিলিটি কি? লেটস সে আপনারা যখন মাল্টিপল ফোল্ডারকে কম্প্রেস করেন না বা ডট জিপ করেন না, সো কম্প্রেস করলে বা জিপ করলে কি সুবিধা হয় এবং কেন করেন, কেউ কি বলতে পারবেন? স্যার কম্প্রেস করলে হচ্ছে ওই যে ভিতরে ফাইলগুলো আছে ওগুলোকে সেপারেট ভাবে আমরা দেখতে পারি আর কি, আলাদা করে। ওকে, এনিথিং এলস? আরেকটু বেটার অ্যান্সার আছে, ওটা খুঁজতেছি। আচ্ছা, আবার সাইজ একটু কমে বলবেন? যায়। স্যার স্পেস কম লাগে। স্পেস কম লাগে, ভেরি গুড। তার মানে যখনই আমাদেরকে কেউ হচ্ছে কোনো ফাইল বা ডেটা পাঠাতে বলে, আমরা ইউজুয়ালি ইমেলের মধ্যে ফাইল বা ডেটাটা কম্প্রেস করে দেওয়ার ট্রাই করি বা ডট জিপ করে দেওয়ার ট্রাই করি। তার মানে যখনই কম্প্রেস করি ওই পুরা ফাইলটার সাইজ কিন্তু কমে যায় এবং ওইটা একটা সিঙ্গেল ফাইল হয়ে যায়। সো এই যে কম্প্রেশন করার ব্যাপারটা, এটাই হচ্ছে আমাদের আরেকটা টাইপ অফ ইউটিলিটি প্রোগ্রাম। এরপর আসে হচ্ছে ডিস্ক ক্লিন আপ ইউটিলিটি। অনেক সময় আমাদের মোবাইলে এই জিনিসটা দেখা যায়, কম্পিউটারেও আছে। সো আমরা যদি একই টাইপের 2টা বা 3টা ছবি থাকে, মাঝে মাঝে মোবাইলে নোটিফিকেশন আসে যে এখানে অনেকগুলো ডুপ্লিকেট ইমেজ আছে, তুমি এটা ডিলিট করতে চাও নাকি, বা এই অ্যাপ্লিকেশনটা তুমি অনেক দিন ধরে ইউজ করতেছো না, তুমি এটা রিমুভ করতে চাও নাকি বা আনইনস্টল করতে চাও নাকি। সো এই যে ক্লিন আপের যে ইউটিলিটিটা, এটাই হচ্ছে ডিস্ক ক্লিন আপ ইউটিলিটি করে থাকে। এরপরে আসে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ডিফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন কি জিনিস? লেটস সে আমার 10 জিবির একটা ফাইল আছে, বাট 10 জিবির ফাইলটা রাখার মতো একদম একটানা 10 জিবি জায়গা আমার হার্ড ডিস্কের মধ্যে নাই। তখন আমার কম্পিউটার কি করে, ওই 10 জিবির ফাইলটাকে টুকরা টুকরা ভাগ করে ফেলে। লেটস সে 5টা ভাগ করে 2 জিবি করে করে, তারপর কম্পিউটারের যেখানে যেখানে 2 জিবি জায়গা আছে ওই ওই লোকেশনে ওই ফাইলগুলোকে সেভ করে রাখে। আবার যখন আমি ওই ফাইলটা ওপেন করি, তখন ওই প্রত্যেকটা 2 জিবি 2 জিবি 2 জিবিকে কালেক্ট করে একসাথে আবার হচ্ছে কমপ্লিট একটা ফাইল ক্রিয়েট করা লাগবে। সো এই যে যে ইউটিলিটিটা, এটাও হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। একটা পার্টিকুলার ফাইলকে ছোট ছোট টুকরায় করে ফেলা বা অনেকগুলা পোর্শনে ভাগ করে ফেলা, এই কাজটা করে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। এবং ওই জিনিসগুলোকে আবার ওই টুকরাগুলোকে আলাদাভাবে জোড়া লাগানোর যেই ব্যাপারটা, ওইটাকে করে হচ্ছে ডিফ্র্যাগমেন্টেশন। দিজ আর দ্য এক্সাম্পলস অফ দ্য ইউটিলিটি প্রোগ্রাম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করেন। ওকে, মুভিং অন দেন। স্যার ফ্র্যাগমেন্টেশনের একটা প্রসেসই তো ফ্র্যাগমেন্টেশন। বুঝি নাই স্যার। স্যার ফ্র্যাগমেন্টেশনের একটা প্রসেসই কি স্যার ডিফ্র্যাগমেন্টেশন? না না না, ফ্র্যাগমেন্টেশন এবং ডিফ্র্যাগমেন্টেশন একটার একটার অপোজিট। ফ্র্যাগমেন্টেশনও একটা আলাদা প্রোগ্রাম, ডিফ্র্যাগমেন্টেশনও একটা আলাদা প্রোগ্রাম। ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে একটা ফাইলকে অনেকগুলো ছোট ছোট টুকরায় ভাগ করা হয়, দেন ওগুলা অনেক ধরনের লোকেশনে ওই জিনিসগুলো স্টোর করে রাখা হয়। সো আমি যখন আবার ওই প্রোগ্রামটাকে রান করতে চাই, তখন আবার তো পুরো জিনিসটা একসাথে লাগবে। সো ওই একসাথে আবার ছোট ছোট টুকরা নিয়ে এসে ওগুলাকে যে জোড়া লাগানোর কাজটা, ওইটাই ডিফ্র্যাগমেন্টেশন করে। ওকে, মুভিং অন দেন। ডেভেলপমেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে এখানে অনেকগুলা কনসেপ্ট আছে, আমি একটু ওয়ান বাই ওয়ান যাই। সবার প্রথমে আসে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আমার কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজ বুঝে? বাইনারি। বাইনারি, তার মানে 0 অ্যান্ড 1। এই 0 1ই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা যারা প্রোগ্রামার আছি, আমরা প্রোগ্রামাররা বিভিন্ন ধরনের প্রোগ্রাম লিখি। আপনারা এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম লিখেন নাই, ল্যাব নাম্বার 2তে আপনারা হচ্ছে পাইথনে কোড করবেন। সো ওই যে কোড করা বা প্রোগ্রাম লেখা, ওই লেখাগুলা কিন্তু আমরা বাইনারিতে লিখি না। ওই লেখাগুলা আমরা আমাদের মতো ল্যাঙ্গুয়েজ, যেটাকে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, আমরা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ওই লেখাগুলা লিখে থাকি বা প্রোগ্রামগুলা লিখে থাকি। এখন এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি কম্পিউটার বুঝতে পারে? কি মনে হয়? না। বুঝতে পারে না।
যখন আমরা টেক্সট দিতাম কম্পিউটারকে, কম্পিউটার তো সেটাকে বাইনারিতে কনভার্ট করতো। টেক্সট থেকে বাইনারিতে কিসের মাধ্যমে কনভার্ট করা হতো, মনে আছে কারো? আজকি ASCII টেবিল, ভেরি গুড। সো এখানেও হচ্ছে এই যে যেই প্রোগ্রামগুলো আছে এগুলাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়, এবং এই যে যেই কনভার্সনটা করা হয় হচ্ছে ট্রান্সলেটরের মাধ্যমে। ট্রান্সলেটরের কাজটা কি? ট্রান্সলেটরের কাজ হচ্ছে আমরা প্রোগ্রামাররা যে প্রোগ্রামটা লিখে থাকি ওইটাকে কম্পিউটারের ভাষায় যাতে কনভার্ট করা যায়, এটাই হচ্ছে ট্রান্সলেটরের দায়িত্ব। So এই তিনটা part is very important for the CSE 101 course or also the concept of CSE, machine language programmer and হচ্ছে গিয়ে স্পেশাল প্রোগ্রাম। এরপর আসি হচ্ছে এই যে যেই ট্রান্সলেটরটা পড়লাম, ট্রান্সলেটরটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার কি জিনিস? কম্পাইলার হচ্ছে আপনি যে পুরা প্রোগ্রামটা লিখবেন, পুরা প্রোগ্রামটাকে একসাথে ও মেশিন কোডে ট্রান্সলেট করে ফেলবে। পুরা যেই কোডটা আছে পুরা কোডটাকে একটা সিঙ্গেল প্রোগ্রামে ও মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলবে। এই যে যেই কাজটা করে এটা হচ্ছে কম্পাইলার করে থাকে। তাহলে ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার হচ্ছে পুরা প্রোগ্রামটাকে একবারে মেশিন কোডে কনভার্ট না করে ও একটা লাইন পরে ওটাকে মেশিন কোডে কনভার্ট করে, আবার আরেকটা লাইন পরে সেটাকে মেশিন কোডে কনভার্ট করে। তার মানে লাইন বাই লাইন যেই ট্রান্সলেশন বা কনভার্সনটা হয় ওইটা ইন্টারপ্রেটারের মাধ্যমে হয়। পুরা প্রোগ্রামটাকে একবারে যে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার কাজটা সেটাই হচ্ছে কম্পাইলার করে থাকে। সো দুই টাইপের ট্রান্সলেটর ইউজ করা হয়। জাভা এবং সি প্লাস প্লাস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এগুলার জন্য কম্পাইলার ইউজ করা হয়। পাইথন, গো বা আর যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলার জন্য ইন্টারপ্রেটার ইউজ করা হয়। আমরা সিএসসির ক্ষেত্রে সফটওয়্যার অথবা হার্ডওয়্যারের যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলোর বেসিক কনসেপ্টই হচ্ছে এগুলা। সো আমরা হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম, ডেভেলপমেন্ট সফটওয়্যার, হার্ডওয়্যার কি জিনিস, সফটওয়্যার কি জিনিস, এই জিনিসগুলো সম্পর্কে জানলাম। রিগার্ডিং দিস থিওরিটিক্যাল নলেজ কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি জিজ্ঞেস করেন। স্যার একটু হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজটা নিয়ে একটু, আর হচ্ছে প্রোগ্রামার্সটা, এটা একটু দুইটা লাইন আবার একটু বললে বেটার হতো বুঝতে। প্রোগ্রামার হচ্ছে আমরা যারা হচ্ছে প্রোগ্রাম লিখে থাকি। আপনারা হচ্ছে যখন পাইথনে কোড করবেন আপনারা হচ্ছে ইউ উইল বি কনসিডারিং ইয়োরসেলফ অ্যাজ আ প্রোগ্রামার। এখন এই যে যে প্রোগ্রামগুলো লেখেন এই প্রোগ্রামগুলো তো মেশিনের বোঝা লাগবে। মেশিন তো আপনি যেই ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখেন এগুলো বুঝতে পারে না। মেশিন কোন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে? মেশিন বাইনারি বুঝতে পারে। বাইনারিটা কি? বাইনারিটাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। দ্যাটস ইট। So compiler interpreter একটু শর্ট আরেকবার বলবো। ইন্টারপ্রেটার লাইন বাই লাইন কোড হচ্ছে ট্রান্সলেট করে, কম্পাইলার হচ্ছে পুরা প্রোগ্রামটাকে একবারে পুরাটা ট্রান্সলেট করে। থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার যা পড়ালাম সেটা নিয়ে? ওকে, সো এতটুক পর্যন্ত যা পড়িয়েছি পুরা জিনিসটাই হচ্ছে বুঝার জিনিস। পুরা জিনিসটা হচ্ছে কাইন্ড অফ লাইক মুখস্থ করে বা লাইন বাই লাইন পড়ে পুরা কনসেপ্টটা বুঝার জিনিস। এখন আমরা আরেকটু ইন ডেপথে চলে যাব, হুইচ ইজ বেসিক্যালি দ্য কোর কনসেপ্ট অফ দ্য সিএসসি। কম্পিউটারের মাল্টিপল টাইপ অফ প্রবলেম দেওয়া হয়, কম্পিউটার ওই প্রবলেমটাকে সলভ করে। সলভ কিভাবে করা হয়? আমরা যারা প্রোগ্রামার আছি আমরাই হচ্ছে কোনো না কোনো ওয়েতে কম্পিউটারের যে প্রবলেম থাকে বা আমাদের যে রিয়েল লাইফ প্রবলেম থাকে সেগুলোকে সলভ করার ট্রাই করি। এখন এই যে যেই প্রবলেমগুলো সলভ করি এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের কিছু সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন ফলো করা লাগে, যেগুলো আমরা ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারি অথবা ডেটা প্রসেসিংয়ের জন্য ইউজ হয়ে থাকে। সো এই যে সিকোয়েন্স অফ ফাইনাইট ইনস্ট্রাকশন which are often used for calculation and data processing, এইটাকেই বলা হয় হচ্ছে অ্যালগোরিদম। সো অ্যালগোরিদম হচ্ছে দুই ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে সুডো কোড আর একটা হচ্ছে আমাদের এই সিএসসি 101 এর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট which is basically the flow chart. সো অ্যালগোরিদমের একটা বেসিক যদি এক্সাম্পল দেই, আপনার রুমের যদি ফ্যান ছাড়া লাগে
আপনি এখান থেকে ফ্যানের সুইচের কাছে যাবেন, সুইচটা অন করবেন, অন করলে সুইচ থেকে ইলেকট্রিসিটি ফ্যানে যাবে, যদি ইলেকট্রিসিটি বাসার থেকে থাকে তখনই ফ্যান চলবে, ইলেকট্রিসিটি যদি না থাকে ফ্যান চলবে না। তার মানে এই যে ফ্যান ছাড়া, এটা হচ্ছে একটা প্রবলেম। তো এরকম মাল্টিপল স্টেপ বাই স্টেপ সুইচের কাছে যাওয়া, সুইচটা অন করা, ইলেকট্রিসিটিটা পৌঁছানো, অল অফ দিজ আর বেসিক্যালি ইনস্ট্রাকশন। এবং এই যেই পুরা কাজটা হলো, এটাকেই বলা হয় হচ্ছে অ্যালগোরিদম, যে একটা প্রবলেম সলভ করার জন্য আমি যে জিনিসটাকে স্টেপ বাই স্টেপ সাজালাম। এখন অ্যালগোরিদমের মধ্যে দুইটা পার্ট আছে, প্রথমে হচ্ছে সুডোকোড, এরপর আসে হচ্ছে ফ্লোচার্ট। সো সবার প্রথমে লেটস স্টার্ট উইথ দ্য কনসেপ্ট অফ সুডোকোড। সুডোকোড কি জিনিস? সুডোকোড হচ্ছে কোনো একটা অ্যালগোরিদমকে ডেসক্রাইব করার একদম বেসিক ওয়ে। এইটা কোনো ধরনের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এখানে কোনো ধরনের কোনো প্রোগ্রামিং সিনট্যাক্স, কোনো ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন কিছুই ইউজ করা হয় না। সুডোকোড হচ্ছে কাইন্ড অফ লাইক আ রাফ ওয়ার্কের মতো। কোনো একটা ম্যাথসের প্রবলেম যখন আপনারা পান, ওই প্রবলেমটা সলভ করার জন্য কিছু রাফ ওয়ার্ক করা হয় না, সুডোকোড হচ্ছে কাইন্ড অফ লাইক ওই রাফ ওয়ার্কের মতো। যে কোনো একটা প্রবলেম সলভ করতে বলা হলো, ওই প্রবলেমটাকে আপনাদের নিজেদের মতো আপনারা রাফ ওয়ার্ক করে যদি সলভ করতে যান, সেটাই হচ্ছে সুডোকোড। সুডোকোড দুই ধরনের হয়, একটা সিকোয়েন্সিয়াল সুডোকোড আর একটা নন সিকোয়েন্সিয়াল সুডোকোড। সবার প্রথমে আমরা সিকোয়েন্সিয়াল সুডোকোডটা দেখি। সিকোয়েন্সিয়াল সুডোকোডের এক্সাম্পল যেটা আছে, এই এক্সাম্পলটা এখানে দেখানো আছে। যারা ফার্স্ট ক্লাস করেছেন তারা অলরেডি এখানে যেই অ্যারিথমেটিক অপারেশনটা করা ছিল, ইউ হ্যাভ অলরেডি সিন দিস অ্যারিথমেটিক অপারেশন। এই যে অ্যারিথমেটিক অপারেশনটা করা হচ্ছে, যে দুইটা নাম্বার ইনপুট নিচ্ছি, যোগ করে আউটপুটটা শো করছি, ওইটারই সুডোকোড হচ্ছে এইখানে দেখানো হয়েছে। ইনপুট অ্যান্ড ইন্টিজার, ইন্টিজার মানে একটা হোল নাম্বার যেটার মধ্যে ভ্যারিয়েবল এর মধ্যে রাখা হয়েছে। ইনপুট অ্যানাদার ইন্টিজার উইচ ইজ বেসিক্যালি বি, যেটা বি ভ্যারিয়েবলের মধ্যে রাখা হয়েছে, এবং এ প্লাস বি এই দুইটা যোগ করে সি ভ্যারিয়েবলে রাখা হচ্ছে, এবং আউটপুটটা সি এর মাধ্যমে দেখানো হচ্ছে। ভ্যারিয়েবল এবং ভ্যালু কি জিনিস, এটা লাস্ট ক্লাসে কভার করা হয়েছিল। অ্যান্ড এই যেই সুডোকোডটা আছে, প্রথমে লাইন নাম্বার 1 এক্সিকিউট হলো, তারপর লাইন নাম্বার 2 এক্সিকিউট হলো, এরপরে 3 হলো, এরপরে 4 হলো। পুরাটাই যেহেতু সিকোয়েন্স ওয়াইজ চলতেছে, এই কারণে এটাকে সিকোয়েন্সিয়াল সুডোকোড বলা হয়। সো ফার কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, মুভিং অন। নন সিকোয়েন্সিয়াল সুডোকোড। নন সিকোয়েন্সিয়াল সুডোকোড মানে হচ্ছে যে পার্টিকুলার কোডটা কোনো সিকোয়েন্স ফলো করে না। সো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, একটা ওয়ার্কার কতক্ষণ কাজ করে এবং ওই কাজের আওয়ার অনুযায়ী ওকে কোন টাইপের পেমেন্ট মেথড দেওয়া হবে সেটা ফিগার আউট করতে হবে। সো কোয়েশ্চেনের মেইন প্যাটার্নটা হচ্ছে, একজন ওয়ার্কার যদি 40 ঘন্টার বেশি কাজ করে তাকে ওভারটাইমের পেমেন্ট দেওয়া উচিত, যদি 40 ঘন্টার কম কাজ করে তাকে রেগুলার পেমেন্ট দেওয়া উচিত। সো সবার প্রথমে একজন ওয়ার্কার কত ঘন্টা কাজ করেছে সেইটা আমার জানা লাগবে। সো আমি ইনপুট নিলাম আওয়ার্স ওয়ার্ক, কতক্ষণ কাজ করেছে। এরপর আমি চেক করে দেখছি ইফ আওয়ার ওয়ার্কস যতক্ষণ সে কাজ করেছে এইটা গ্রেটার দেন 40 নাকি। যদি গ্রেটার দেন 40 হয় তাহলে আউটপুট হিসাবে কি আসবে, ওভারটাইম পে। আর যদি এইটা না হয়, আওয়ার্স ওয়ার্ক যদি গ্রেটার দেন 40 না হয়, তখন কিন্তু 3 নাম্বার লাইনটা আর এক্সিকিউট হবে না, তখন একবারে 5 নাম্বার লাইনে চলে যাবে আউটপুট রেগুলার পে। সো খেয়াল করে দেখেন 2 নাম্বার লাইনে যেই কন্ডিশন আছে, এই কন্ডিশনের উপর বেস করে আইদার 3 নাম্বার লাইন এক্সিকিউট হবে অথবা 5 নাম্বার লাইন এক্সিকিউট হবে। তার মানে এই প্রবলেমটা কিন্তু বা এই সুডোকোডটা কিন্তু কোনো সিকোয়েন্স ফলো করছে না। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নন সিকোয়েন্সিয়াল সুডোকোড। সো সুডোকোড কি জিনিস, সিকোয়েন্সিয়াল সুডোকোড কি জিনিস, নন সিকোয়েন্সিয়াল সুডোকোড কি জিনিস, রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। স্যার একটু হচ্ছে যেই নন সিকোয়েন্সিয়াল সুডোকোডে যেই লাস্টের 2 আর 5 নাম্বার পয়েন্টটা বললেন,
আবার একটু বোঝানো যাবে যে মানে এটা বুঝতে পারিনি লাস্ট পার্টটা। বেসিক্যালি একটা ওয়ার্কার কতক্ষণ কাজ করে এটা ইনপুট হিসেবে নেওয়া হচ্ছে। ওই পার্টিকুলার মানুষটা যদি 40 ঘন্টার বেশি কাজ করে তাহলে আমার ওভারটাইম পে করা উচিত, আর যদি 40 ঘন্টার কম কাজ করে তাহলে রেগুলার পেমেন্ট করা উচিত। সো এখানে একটা পার্টিকুলার ইউজার কতক্ষণ কাজ করছে, ওই কাজটা কি 40-এর বেশি নাকি কম, ওই কন্ডিশনের চেকিংটা হচ্ছে 2 নাম্বার লাইনে হচ্ছে। যদি 40-এর বেশি হয় তাহলে ওভারটাইম পে এই মেসেজটা শো করবে। যদি 40-এর কম হয় তখন 5 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে, বিকজ ওভারটাইম পেমেন্ট যদি হয়ে যায় তাকে তো আর রেগুলার পেমেন্ট দেওয়ার কিছু নাই। সো ওভারটাইম পেমেন্টটা এক্সিকিউট হবে অথবা রেগুলার পেমেন্টটা ইউজ হবে। সো 2 নাম্বারের কন্ডিশন অনুযায়ী আইদার 3 নাম্বার লাইন এক্সিকিউট হয় অথবা 5 নাম্বার লাইন এক্সিকিউট হয়। সো যেহেতু কোনো সিকোয়েন্স মেনটেন করা হয় না, এটাকেই বলা হয় হচ্ছে নন সিকোয়েন্সিয়াল সুডোকোড। আর কারো কোনো কোয়েশ্চেন বা কোয়েরি? ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ সুডোকোড। স্যার সবাই কি আমার পড়া বুঝতে পারতেছেন? কারো কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? একটু রেসপন্স করলে ভালো হয়। স্যার বুঝতে পারতেছি। আচ্ছা, ওকে। একটা সো অনলাইন তো একটু ডিফিকাল্ট আর কি, মানে এইসব জিনিসপত্র একটু এই জন্য আর কি অনলাইনে। স্যার হ্যাঁ একটু বলেন। গেলে বেটার হতো। সরি। স্যার আরেকটু স্লো গেলে বেটার হয় টপিক গুলা। ওকে, ওয়ান্ডারফুল, ফাইনালি সামওয়ান স্পোক অ্যাবাউট ইট। সো কারো কোনো ধরনের কোনো ফিডব্যাক থাকলে কাইন্ডলি বলেন। যেমন একজন অলরেডি বললো স্লো গেলে বেটার হতো, তার মানে হচ্ছে আমি অনেক ফাস্ট পেস যাচ্ছি। সো এরপর থেকে যেই কনসেপ্টগুলো পড়াবো ওই কনসেপ্টগুলো আমি একটু স্লো যাওয়ার ট্রাই করব। আর এখন আমার স্লো যেতেই হবে, বিকজ ফ্লো চার্টের যেই কনসেপ্টটা আছে, ফ্লো চার্টের কনসেপ্টটা অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট অ্যান্ড এই জিনিসটা আপনাদের বোঝা একটু জরুরি। সো আমি ফ্লো চার্টের কনসেপ্টটা একটু স্লোই যাব। আর শুরুতে যেটা পড়িয়ে ফেলেছি ওইটা যদি আরেকবার একটু আপনাদের স্লোয়ার ওয়েতে বোঝা লাগে, আমি হচ্ছে অলরেডি এই ক্লাসটা রেকর্ড করছি, আমি রেকর্ডিংটা প্রোভাইড করে দিব। সো আপনারা তখন রেকর্ডিং দেখে নিলে তখন হোপফুলি হচ্ছে একটু পজ করে করে দেখলে কনসেপ্টগুলো একটু স্লোয়ার ওয়েতে বুঝতে পারবেন। বাট ফর নাও আমি যেহেতু মাত্র ফিডব্যাক পেলাম, সো আমি এখন থেকে হচ্ছে একটু স্লো যাওয়ার ট্রাই করব। আর কারো কোনো ধরনের কোনো ফিডব্যাক আছে? এনিওয়ান? স্যার ফিডব্যাক না, একটা কোশ্চেন আছে বলেন। স্যার। সুডোকোড এটা কি আমরা বলতে পারি যে এটা একটা আউটলাইন? ইয়েস, সুডোকোডটা একটা আউটলাইন বলা যায়। যে কোনো ধরনের কোনো প্রোগ্রাম লেখার আগে লজিক্যালি আমরা যে জিনিসটা রাফ করে লিখে থাকি সেটাই হচ্ছে সুডোকোড। দ্যাটস ইট। ওকে স্যার। সো আমরা যদি কোথাও কোনো ট্রিপে যাই, লেটস সে বান্দরবন যাব, কোনো একটা পার্টিকুলার পাহাড়ে যাব, সো এখান থেকে ঢাকা থেকে কিভাবে রওনা দিব, তারপর হচ্ছে বান্দরবন পর্যন্ত কিভাবে যাব, কোন কোন কি কাজ করব, কবে ব্রেকফাস্ট করব, কোথায় ব্রেকফাস্ট করব, কোন জায়গায় হচ্ছে আমরা থামবো, রাতে কতক্ষণ হাঁটবো, দিনের বেলা কতক্ষণ হাঁটবো, এই যে ইনিশিয়াল প্ল্যানিংটা করে থাকি, রাফলি যেটা করে থাকি, এটাকেই আমরা সুডোকোড বলতে পারি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোয়েরি আছে? এনিওয়ান? ওকে, সো আর দেরি না করে ফ্লো চার্ট আমরা স্টার্ট করি। আমি হচ্ছে ফ্লো চার্টের বেসিক যেই কনসেপ্টটা আছে, বেসিক কনসেপ্ট পর্যন্ত আপনাদেরকে বুঝাই দিব। এরপরে যেই কন্ডিশনাল এবং অন্যান্য লুপের কাজটুকু আছে এটা হোপফুলি আপনাদের ল্যাব ফ্যাকাল্টি যারা আছে তারা হচ্ছে আপনাদেরকে বুঝাই দিবে। সো লেটস স্টার্ট দ্য কনসেপ্ট অফ ফ্লো চার্ট। ফ্লো চার্ট কি জিনিস? ফ্লো চার্ট হচ্ছে একটা গ্রাফিক্যাল ওয়ে অফ দ্য রাইটিং অ্যালগোরিদম। অ্যালগোরিদম কি ছিল? ওই যে যেটা বলেছিলাম, কোনো একটা পার্টিকুলার প্রবলেম যে আছে, প্রবলেমটা সলভ করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ কিছু প্ল্যানিং করে থাকি। ওই প্ল্যানিংগুলা যদি আমরা নর্মালি লিখে লিখে করি সেটাকে আমরা সুডোকোড বলি। ওটাকে আমরা গ্রাফিক্যাল ওয়েতে যদি রিপ্রেজেন্ট করি সেটাকেই আমরা ফ্লো চার্ট বলি। ফ্লো চার্ট, দুইটা ওয়ার্ড। চার্ট কেন? কারণ এইটা হচ্ছে একটা ডায়াগ্রাম। ফ্লো কেন? কারণ কোন ফ্লোতে আগাবে, প্রোগ্রামটা কোথা থেকে কোথায় যাবে, দেন হচ্ছে কোন স্টেপে যাবে, এই পুরা জিনিসটাই হচ্ছে ফ্লো চার্টের মধ্যে দেখানো হয়। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট
অফ দ্য ফ্লোচার্ট। এখন আসি, প্রত্যেকটা ফ্লোচার্টেরই হচ্ছে একটা স্টার্ট থাকবে, একটা এন্ড থাকবে। স্টার্টও একটাই থাকবে, এন্ডও একটাই থাকবে, তার মানে একের বেশি থাকতে পারবে না। অ্যান্ড অলসো স্টার্ট এবং এন্ড যেটা হবে, একটা স্টার্ট, ফ্লোচার্টের একটা স্টার্ট মাস্ট থাকাই লাগবে। এমন কোনো ফ্লোচার্ট থাকা পসিবল না যেটার কোনো স্টার্ট নাই অথবা যেটার কোনো এন্ড নাই। তার মানে আপনারা অলরেডি বুঝতে পারতেছেন, যখনই কোনো ফ্লোচার্ট আপনাদেরকে ড্র করতে বলা হবে বা ফ্লোচার্ট দিয়ে প্রবলেম সলভ করতে বলা হবে, আপনারা স্টার্ট করবেন, এরপর ফ্লোচার্টে যা যা লাগবে আঁকবেন, দেন হচ্ছে এন্ড করে দিবেন। এবং এই যে যেই স্টার্ট এবং এন্ড আছে, এইটা এই ওভাল শেপের ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়। এরপরে আসি, আমরা যেই প্রোগ্রাম বা প্রবলেমটা সলভ করব, ওই প্রোগ্রাম বা প্রবলেমের মধ্যে অনেক ধরনের ক্যালকুলেশন থাকতে পারে, অনেক ধরনের প্রসেসিং থাকতে পারে। সো এই যে ক্যালকুলেশন করা, এই যে প্রসেসিং করা, এইগুলার জন্য আমরা যেই বক্সটা ইউজ করে থাকি সেটাকে আমরা রেক্ট্যাঙ্গেল বলতে পারি। সো লেটস সে দুইটা নাম্বার যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করা, এই যে যত ধরনের কাজগুলা, এগুলাই হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে হয়ে থাকে। এরপরে আসে হচ্ছে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের বাংলা সামান্তরিক, রাইট? সো প্যারালেলোগ্রামটা কখন ইউজ করা হয় বা প্যারালেলোগ্রাম মানে কি? প্যারালেলোগ্রাম মানে হচ্ছে আমরা যখন ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিব অথবা ইউজারকে কোনো আউটপুট শো করব, এই যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, ইউজারকে আউটপুট শো করা, এই পোর্শনগুলো যে ডিনোট করা হয়, এগুলাই হচ্ছে প্যারালেলোগ্রামের মাধ্যমে ডিনোট করা হয়। সো আমাদের প্রোগ্রাম স্টার্ট এন্ড কিভাবে হয়, ক্যালকুলেশন কিভাবে হয়, ইউজারের কাছ থেকে ইনপুট আউটপুট কিভাবে নেই, এগুলার অনেক ধরনের শেপ আছে। এই শেপগুলার মাধ্যমেই আমরা হচ্ছে আমাদের ফ্লোচার্টটা ক্রিয়েট করি। এখন নেম যেহেতু ফ্লোচার্ট, তার মানে এইটার একটা ফ্লো থাকা উচিত, তার মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফ্লোটাকে বোঝানো উচিত বা ইলাস্ট্রেট করা উচিত। এই ফ্লোটাই হচ্ছে এই যে যেই অ্যারোটা আছে, অ্যারোর মাধ্যমে ইলাস্ট্রেট করা হয়। তার মানে একটা শেপ থেকে আরেকটা শেপে যখন আমরা যাই, আমরা এই অ্যারোর মাধ্যমেই বুঝাই দেই যে এই শেপ থেকে এই শেপে যাবে। এরপরে আসে হচ্ছে দ্য লাস্ট ওয়ান, দ্য কানেক্টর। কানেক্টর হচ্ছে আমরা এই সার্কেলের মাধ্যমে দেখাই। কানেক্টরের কাজটা কি? কানেক্টরের কাজটা হচ্ছে অনেকগুলা যদি অ্যারো বের হয়, ওই অনেকগুলা অ্যারোকে একটা পার্টিকুলার অ্যারোতে কনভার্ট করার জন্য বা অনেকগুলা অ্যারোকে একটা লোকেশনে জোড়া লাগানোর জন্য আমরা কানেক্টর ইউজ করে থাকি। অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট দ্য শেপস অফ দ্য ফ্লোচার্ট। ফ্লোচার্ট কিভাবে আঁকতে হয়, প্রবলেম কিভাবে সলভ করি, সেটাতে আমরা একটু পরে যাব। বাট এখানে যে শেপগুলা দেওয়া আছে, এই শেপ নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কাইন্ডলি জিজ্ঞেস করেন। স্যার প্রম্পট মেসেজ বলতে কি বুঝাইতেছে? প্রম্পট মেসেজ বলতে কি বুঝাচ্ছে? ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, ওকে, একটু আঁকাআঁকি করা লাগবে তাহলে। ওকে, সো যে কোনো ধরনের ওয়েবসাইটে যদি আপনারা হচ্ছে কোনো কিছু সাইন আপ করতে যান, সাইন আপ করতে যাওয়ার সময় বা লগ ইন করতে যাওয়ার সময় এরকম একটা বক্স থাকে, দেন হচ্ছে গিয়ে এরকম একটা বক্স থাকে। ওকে, একটার উপরে লেখা থাকে লেটস সে ইউজার নেম, একটার উপর লেখা থাকে হচ্ছে পাসওয়ার্ড। আমার হাতের লেখা দেখে মনে হতে পারে যে আমি হয়তো বা আমার ডাক্তারি পড়া উচিত ছিল, বাট টু বি ভেরি অনেস্ট আমার হাতের লেখা না এত একটা খারাপ না। আমি যেহেতু মাউসের কার্সার দিয়ে লিখতেছি, তাই এরকম একটু হিবজিবিজি হচ্ছে, একটু কষ্ট করে বুঝে নিলেই হবে। ওকে, সো ইউজার নেম এবং পাসওয়ার্ড এরকম ইনফরমেশন প্রোভাইড করা থাকে।
এরকম ইনফরমেশন যেহেতু প্রোভাইড করা থাকে তার মানে অলরেডি বুঝতেছেন আমাদের এই বক্সটার মধ্যে ইউজার নেম লেখা লাগবে, এই বক্সটার মধ্যে পাসওয়ার্ড লেখা লাগবে। যদি কোনো কারণে এই ইউজার নেমটা লেখা না থাকতো, এই পাসওয়ার্ডটা লেখা না থাকতো, শুধুমাত্র দুইটা বক্স দেওয়া থাকতো, তাহলে কি বোঝা যেত আমাদের এই বক্সগুলো দিয়ে কি করতে হবে? না। বোঝা যেত না। সো এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলা এগুলাই হচ্ছে প্রম্পট মেসেজ। আমি ইউজারের কাছ থেকে কোন জিনিসটা চাচ্ছি বা কোন জিনিসটা এক্সপেক্ট করছি এইটা মেসেজ হিসাবে দেখানোর যেই ব্যাপারটা, এইটাই হচ্ছে এই প্রম্পট মেসেজ উইচ ইজ ইউজার নেম অর পাসওয়ার্ড। এখন ইউজারের নেমের মধ্যে ইউজাররা অনেক ইউজার নেম দেয়, পাসওয়ার্ডের মধ্যে ইউজাররা পাসওয়ার্ড দেয়, ওইটা তখন আমরা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি। বাট ইউজারকে মেসেজ শো করানোর যে ব্যাপারটা ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে, এটাকেই প্রম্পট মেসেজ বলা হয়। স্যার বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে। সো ফ্লো চার্টের শেপ নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার সার্কেলটা আরেকবার বলবেন? ওকে, সার্কেলটা আরেকবার। সো সার্কেলটা হচ্ছে লেটস সে আমার ফ্লো চার্টে এখান থেকে একটা অ্যারো আসলো, এখান থেকে একটা অ্যারো আসলো। এখন স্টার্ট এবং এন্ডের ক্ষেত্রে আমি বলেছিলাম না যে আমার হচ্ছে গিয়ে লেটস সে, আচ্ছা এখান থেকে একটা অ্যারো আসছে, এখান থেকে একটা অ্যারো আসছে। সো মনে করেন আমার প্রোগ্রামটা বা ফ্লো চার্ট লেখা শেষ। ফ্লো চার্টের স্টার্ট বা এন্ড পড়ানোর সময় আমি বলেছিলাম একটা ফ্লো চার্টের একটাই এন্ড থাকে, তাহলে আমি এখানে কি দুই জায়গায় এন্ড করতে পারবো? কেউ বলতে না। পারবেন? আচ্ছা, দুই জায়গায় এন্ড করতে পারবো না। সো এটা যেহেতু করা পসিবল না, আমরা যেটা করি এই অ্যারোটাকে এখানে নিয়ে আসি, এটাকেও এখানে নিয়ে আসি, এখানে ছোট্ট একটা কানেক্টর দিয়ে দিই। এই কানেক্টরটা দেওয়ার পরে এখান থেকে একটাই অ্যারো বের হয়, এটার মাধ্যমে আমরা এন্ড করে দিই। সো যখনই আমাদের অনেকগুলা অ্যারো কানেক্ট করা লাগবে, আমরা হচ্ছে কানেক্টরের মাধ্যমে ইউজ করে থাকি, কারণ কানেক্টরের মধ্যে অনেকগুলা অ্যারো আসতে পারে বাট একটাই অ্যারো বের হবে। সো অনেকগুলো অ্যারো যখন কানেক্ট করা লাগে তখন আমরা কানেক্টর ইউজ করি। এনি আদার কোয়েশ্চেনস রিগার্ডিং শেপ? স্যার একজন কোশ্চেন করেছে যে ডায়মন্ড শেপটা তাহলে কখন ইউজ করে? একজন কোয়েশ্চেন করেছে। ওকে, সো ডায়মন্ড শেপ স্যার এটা অনেক দূরের কনসেপ্ট আর কি। সো টাইমলি দেখা যাক, যদি টাইমে কভার করতে পারি তাহলে ডায়মন্ড শেপও আপনাদেরকে দেখাই দিব। বাট আপাতত হচ্ছে বেসিক শেখার জন্য আমাদের ডায়মন্ড শেপ দরকার নাই। ডায়মন্ড শেপের কনসেপ্টে আমার একটু পরেই আসতে হবে, বাট ইট উইল ডিপেন্ড অন মাই স্টুডেন্ট। আমার স্টুডেন্টরা যদি চায় তাহলে আমি ডায়মন্ড শেপ অ্যান্ড এভরিথিংও কভার করে দিব। স্টুডেন্টরা যদি মনে করে যে না আপাতত আজকে অনেক বেশি হয়ে গেছে, তাহলে এতটুকু পর্যন্তই স্কিপ করব। এখন আজকে আপনারা ডায়মন্ড শেপ শিখেন বা না শিখেন, আপনাদের ল্যাবে ইন জেনারেল শিখতেই হবে। সো ইটস আপ টু ইউ গাইস। সো ডায়মন্ড শেপটা নিয়ে একটু পরে কথা বলবো। এখানে যে বেসিক শেপগুলো দেখানো হলো, এগুলা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, নাই। মুভিং অন দেন, ইন দ্যাট কেস কেউ কি বলতে পারবেন ওয়ার্ল্ডের সব থেকে ফ্লো চার্ট দেখতে কিরকম হবে? দুইটা ওভাল শেপ, স্টার্ট ওকে, এন্ড। ভেরি গুড, দ্যাটস ইট। দুইটা ওভাল শেপ, স্টার্ট অ্যান্ড এন্ড। তার মানে হচ্ছে একটা ফ্লো চার্টে যাই আসুক না কেন একটা স্টার্ট অ্যাটলিস্ট থাকবেই, একটা এন্ড অ্যাটলিস্ট থাকবে, এবং স্টার্ট থেকে এন্ডে যেহেতু ফ্লো যাচ্ছে এই কারণে হচ্ছে আমরা অ্যারোটা শো করি, দিস ইজ দ্য ওয়ার্ল্ডস স্মলেস্ট ফ্লো চার্ট। এবং এইটা দিয়ে একটা স্টেটমেন্টে মেক শিওর করা হয় ফ্লো চার্টে এমন কোনো ফ্লোচার্ট থাকা পসিবল না যেটায় কোনো স্টার্ট অথবা এন্ড নাই, এবং এমন কোনো ফ্লোচার্টও থাকা পসিবল না যেটার মধ্যে মাল্টিপল স্টার্ট আছে অথবা মাল্টিপল এন্ড আছে। একটাই স্টার্ট থাকবে এবং একটাই এন্ড থাকবে, দ্যাটস ইট। মুভিং অন। সবাই হচ্ছে এই প্রবলেমটা একটু পড়েন। এই প্রবলেমটা আমরা সুডো করে দেখে আসছিলাম। থিঙ্ক অফ আ প্রোগ্রাম দ্যাট টেক্স 2 নাম্বার ফ্রম দ্য ইউজার অ্যান্ড শো দেয়ার সামেশন ইন দ্য আউটপুট। সো ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নিব, দুইটা নাম্বার নেওয়ার পরে আউটপুটটা বেসিক্যালি শো করতে হবে। সো ইন দ্যাট কেস
ফ্লোচার্টটা কীরকম কি হতে পারে জাস্ট একটু বেসিক আইডিয়া দেন। আপনাদেরকে যেই শেপগুলো দেখানো হয়েছে ওই শেপ দিয়ে হচ্ছে মোটামুটি এই ফ্লোচার্টটা সলভ করা পসিবল। সো আমাকে বলেন প্রথমে কোন শেপ ইউজ করব, কিভাবে কি শুরু করব? প্রথমে স্টার্টটা। ভেরি গুড। প্রথমে হচ্ছে স্টার্টটা নিব, স্টার্ট থেকে একটা অ্যারো বের করলাম। এরপরে আমাদের কাজ কি? স্যার এটা তো পুরোপুরি এরপরে নন হচ্ছে সিকোয়েন্স ইউজার সুডো থেকে কোডের পার্ট, স্যার। দুইটা ইনপুট নিতে হবে। আচ্ছা স্যার দুইটা প্যারালেলোগ্রাম হবে। ওকে, সো ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নিতে হবে। এই সলিউশন একটু পরে আসতেছি। দিগন্ত মোস্ট প্রবাবলি নাম স্যার। স্যার আপনার কোনো কোয়েশ্চেন ছিল বলেন তো? স্যার এইটা তো স্যার মেইনলি বলতে গেলে নন সিকোয়েন্সিয়াল, যেটা ওই সেমই, জাস্ট হচ্ছে আমার লাস্টে হচ্ছে ডিসপ্লে করতে হবে আই গেস। না 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 স্যার, এটা নন সিকোয়েন্সিয়াল না, এটা জাস্ট ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নিব, দুইটা নাম্বার নিয়ে অ্যাড করে শো করে দিব। নন সিকোয়েন্সিয়াল হতো যদি এখানে কোনো কন্ডিশন হতো যে বড় নাম্বার থেকে ছোট নাম্বারটা মাইনাস করব, অথবা এরকম যদি কোনো কন্ডিশন আসতো। এখানে যেহেতু কোনো কন্ডিশন নাই এই কারণে সিকোয়েন্সিয়ালের কিছু নাই। এটা হচ্ছে মানে নন সিকোয়েন্সিয়ালের কিছু নাই, এই পুরা জিনিসটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল। আচ্ছা স্যার, সিকোয়েন্সিয়ালটাই বলতাম স্যার, ভুল বলছি। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ তাহলে ঠিক আছে, রাইট। সো সিকোয়েন্সিয়ালের সুডো কোডটাই হচ্ছে এটার প্রবলেম। সো এরপরে হচ্ছে দুইজন বলেছিলেন যে ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নিতে হবে। এখন একটু আগে একটা প্রম্পট মেসেজ আমি দেখিয়েছি যে ইউজারকে বলতে হবে যে ইউজারের কাছ থেকে আমি কি চাচ্ছি। সো এরকম একটা বক্স আঁকবো, বক্সেকে দেখাবো প্রম্পট প্লিজ এন্টার আ নাম্বার। সো ইউজারের কাছ থেকে একটা নাম্বার মেসেজ হিসাবে চেলাম, বাট মেসেজ হিসাবে চাওয়ার পরে এখানে ইন টোটাল আমি দেখতে পাচ্ছি 57 নাম্বার অফ স্টুডেন্টস আছে। সবাইকে যদি আমি বলি যে আপনারা আমাকে একটা নাম্বার দেন, সবাইকে আমাকে সেম নাম্বার দিবেন? না। দিবেন না। তার মানে হচ্ছে এক একজন এক এক রকমের নাম্বার দিবেন। সো একজন ইউজার এক একজন যদি এক এক রকমের নাম্বার দেয়, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা হচ্ছে ভ্যারিয়েবলের কনসেপ্ট পড়েছিলাম লাস্ট ক্লাসে। সো লাস্ট ক্লাস যারা করেছেন তারা একটু অ্যান্সার করেন তো, এক্স ইকুয়ালস টু 5 এইটার মানে কি? স্যার 5 মানে ভ্যালুটা এক্সটা হচ্ছে এক্স হচ্ছে এ ভেরিয়েবল। স্টোর করা আছে। ভেরি গুড, এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল এবং 5 যে ভ্যালুটা আছে 5 ভ্যালুটা এক্স এর মধ্যে স্টোর করা আছে। এক্সিলেন্ট অ্যান্সার, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন কোয়েশ্চেন থাকতে পারে অনেকের যেখানে ভ্যারিয়েবল কেন ইউজ করছি, ওইটার অ্যান্সারই একটু আগে আমি দিয়ে দিয়েছি, উইচ ইজ এখানে যে 57 স্টুডেন্ট আছে, আমি যদি সবাইকে একটা নাম্বার দিতে বলি 57 নাম্বার অফ স্টুডেন্টস 57টা ডিফারেন্ট নাম্বার দিতে পারে। সো ওই ডিফারেন্ট নাম্বারগুলো নিয়ে প্রত্যেকটা ধরে ধরে ক্যালকুলেট করা আমার জন্য একটু প্রবলেমেটিক। সো যেই নাম্বারই ইউজার দিক না কেন, ওটাকে যদি আমি এক্স ভ্যারিয়েবলের মধ্যে রাখি, ওয়াই নামের একটা ভ্যারিয়েবল নিয়ে ইউজার যদি আরেকটা নাম্বার দেয় লেটস সে 10, ওটাকে যদি ওয়াই ভ্যারিয়েবলে রাখি, দেন জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই যদি করি এবং জেডটাকে আমি আউটপুট শো করি, তাহলেই আমি সামেশনটা পেয়ে যাব। এই কারণেই আমি ভ্যারিয়েবলটা ইউজ করছি। সো ভ্যারিয়েবলের কনসেপ্টটা মোটামুটি হোপফুলি সবাই বুঝতে পারলাম। এখন হচ্ছে এখানে আসি। সো ইউজারকে একটা মেসেজ দিলাম, ইউজার কিন্তু এখন পর্যন্ত ইনপুটটা দেয় নাই। ইউজার আমাকে ইনপুট দিবে এই বক্সটার মধ্যে, এবং এই বক্সে যখন ইনপুট দিবে ফ্লোচার্টের কনসেপ্ট হচ্ছে রিড নাম ওয়ান শো করা। নাম ওয়ানটাই এখানে হচ্ছে ভ্যারিয়েবল। রিড নাম ওয়ান মানে হচ্ছে ইউজার আমাকে যেই নাম্বারটা দিবে ওই নাম্বারটা আমি নাম ওয়ান ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। ইউজার যদি আমাকে 5 দেয়, 5টা আমি নাম ওয়ানের মধ্যে স্টোর করব। ইউজার যদি 15 দেয়, 15টা আমি নাম ওয়ানের মধ্যে স্টোর করব। অনেক ইনফরমেশন একসাথে দিয়ে দিয়েছি, প্রম্পট মেসেজ কি জিনিস, ভ্যারিয়েবল কি জিনিস, রিড কি জিনিস। এতটুকু পোর্শন নিয়ে যদি কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকে কাইন্ডলি জিজ্ঞেস করেন। স্যার রিডটা বুঝি না, এটা কেন ইউজ করছি? রিড পার্টটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। আমি ইউজারের কাছ থেকে র্যান্ডম একটা নাম্বার চাচ্ছি। মিস যিনি কোয়েশ্চেন করলেন আমাকে র্যান্ডম একটা নাম্বার বলেন। 7। 7। সো এই যে 7টা যে দিলেন, আপনি কিভাবে বুঝলেন যে আমি আপনার কাছে 7ই চাচ্ছি? এই যে প্রম্পট মেসেজটা দেখিয়েছি প্লিজ এন্টার আ নাম্বার,
এইটার মাধ্যমে বুঝতেছেন যে আপনার আমাকে একটা নাম্বার দেওয়া লাগবে। এখন এই যে আপনি 7টা আমাকে দিলেন, ওই নাম্বারটা আমি নাম1 ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। সো ওই যে যেই কাজটা, ওইটাই হচ্ছে আমি রিড নাম1-এ করলাম। রিড করা মানে হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। দ্যাটস ইট। বুঝেছি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পোর্শন নিয়ে? বাকি পোর্শনটুকুতে পরে যাব, সবার বুঝাটা জরুরি আর কি। স্যার একটা সিলি কোশ্চেন, এখানে যে অ্যালফাবেটিক্যালি যে একটা অর্ডার ফলো করছে লাইক ব্লক ক্যাপিটাল, এইভাবে লিখতে হবে? ওকে, অ্যান্সার, আপনার কোয়েশ্চেনের ফলো আপ অ্যান্সার নাম্বার 1, আপনি যত ধরনের উইয়ার্ড, যত ধরনের কোয়েশ্চেনই করেন না কেন, নো কোয়েশ্চেন ইজ আ সিলি কোয়েশ্চেন। অ্যাজ লং এজ ইউ আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, এভরি কোয়েশ্চেন ইজ ইম্পর্টেন্ট টু মি। সো কখনো কোনো কিছু নিয়ে হেজিটেট করবেন না, আপনি সিলি কোয়েশ্চেন করতেছেন নাকি ক্লাসে কে কি মনে করবে। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন এখানে রিড মানে READ, এই ওয়ার্ডটার মানে কি সেটাও আমি বুঝি না, আমি আপনাকে সেটাও বুঝাই দিব। সো কখনো কোনো কোয়েশ্চেনকে সিলি কোয়েশ্চেন মনে করবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে, এই যে অনেক জায়গায় স্টার্ট ইউজ করেছে যেটা পুরাটাই ক্যাপিটালে, অনেক জায়গায় আবার হচ্ছে প্রম্পটটা আবার একটু ছোট করে বড় করে লিখেছে, এইটা লেখার রিজনটা কি? রিজনটা হচ্ছে আমাদের প্রোগ্রামারদের কিছু কিছু কনভেনশন আছে, আমরা কিছু কিওয়ার্ড ইউজ করি। স্টার্ট হচ্ছে একটা কিওয়ার্ড, রিড হচ্ছে একটা কিওয়ার্ড। সো যখনই আমরা কিওয়ার্ডগুলা লিখি, আমরা সবগুলা ক্যাপিটালে লেখা ট্রাই করি। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য কনভেনশন। বাট আপনারা যখন ফ্লোচার্ট ড্র করবেন, আপনারা ক্যাপিটাল লেটার, স্মল লেটার যেইটাতে প্রেফার করেন ওই অনুযায়ী লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স? ওকে, মুভিং অন দেন। ইউজারের কাছ থেকে 2টা নাম্বার নেওয়া লাগবে। কয়টা নাম্বার ইনপুট নিলাম স্যার? একটা। একটা। তার মানে কি আরো একটা নেওয়া লাগবে? আরো একটা ইনপুট নেওয়ার জন্য কি করব ফ্লোচার্টে? আবার Prompt দিয়ে please enter another number. ভেরি গুড, আবার প্রম্পট দিব, প্লিজ এন্টার অ্যানাদার নাম্বার। দেন হচ্ছে গিয়ে আরেকটা নাম্বার রিড করব। এখন 2টা নাম্বার রিড করা হয়ে গেল, এদের সামেশন কিভাবে করা যায়? স্কোয়ার দিয়ে। স্কয়ার দিয়ে বা বেসিক প্যারালেলোগ্রাম দিয়ে আমরা লিখতে পারি নাম1 প্লাস নাম2, এই দুইটা যে যোগ করলাম এটাকে আবার একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। সো সাম নামে একটা ভ্যারিয়েবলে আমি নাম1 প্লাস নাম2 স্টোর করতে পারি। সো ইউজারের কাছ থেকে নাম্বার নিলাম, 2টা নাম্বারকে যোগ করলাম, যোগ করে সাম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। এখন আমার এই সাম ভ্যারিয়েবলটাই কি আমার আউটপুট হিসাবে শো করতে হবে, কারণ এখানে বলে দিয়েছে শোজ দেয়ার সামেশন ইন দ্য আউটপুট। ইনপুট যখন ইউজারের কাছ থেকে আমি নেই, আমি রিড কিওয়ার্ডটা ইউজ করি। যখন ইউজারের কাছ থেকে কোনো আউটপুট শো করব বা ইউজারকে আউটপুট শো করব, তখন আমি প্রিন্ট কিওয়ার্ড যেটা আছে, প্রিন্ট ইউজ করব। তার মানে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমি রিড ইউজ করে থাকি, আউটপুট শো করার জন্য প্রিন্ট করে থাকি। কোয়েশ্চেন নাম্বার 1, প্রিন্ট সাম কেন করলাম? তো এখানে সাম মানে জাস্ট মেসেজটা হচ্ছে আমি প্রিন্ট করতেছি। সামের মধ্যে আমার নাম্বারস গুলো স্টোর করে রেখেছি, দ্যাটস ইট। এক্স্যাক্টলি, সাম ইজ বেসিক্যালি মাই সামেশন ভ্যারিয়েবল। নাম1 এবং নাম2 দুইটা একসাথে যোগ করে আমি সাম ভ্যারিয়েবলের মধ্যে রেখেছিলাম। যখন আমি প্রিন্ট সামটা করব, তখন এই সাম ভ্যারিয়েবলের যে আউটপুটটা আছে, আউটপুটটা আমাদেরকে শো করে দেখাবে বা আউটপুটটা আমাকে প্রিন্ট করে দেখাবে। এরপরে আমি হচ্ছে এই জিনিসটাকে এন্ড করে দিব। সো দিস ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ দ্য ফ্লোচার্ট। 2টা নাম্বার যোগ করলাম, 2টা নাম্বার যোগ করে অ্যাড করে দেন হচ্ছে গিয়ে বেসিক্যালি সাম দেখালাম। দ্যাটস ইট। ফ্লোচার্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করেন। স্যার আমার একটা কনফিউশন ছিল। জি বলেন মিস। স্যার আমার মনে হচ্ছে যে এখানে আমাদের যেই রেক্ট্যাঙ্গেল শেপটাতে হচ্ছে সাম ইকুয়াল টু নাম1 প্লাস নাম2 দেওয়া, এখানে
এখানে কি মানে মাল্টিপল স্টেপ হলে বেটার হতো? যেমন ফার্স্টে হচ্ছে যদি শুধু আগে হচ্ছে সামেশনটা করতাম তারপরে ওটাকে স্টোর করতেছি, এখানে তো দুইটা স্টেপ আসতেছে বেসিকলি। আহ, আমি হচ্ছে মিস ক্লিয়ার না, আপনি একটু আবার একটু বলবেন কাইন্ডলি। মানে আমার এখানে মনে হচ্ছে যে সাম ইকুয়াল টু যে নাম ওয়ান প্লাস নাম টু, হুম হুম। এখানে অ্যাকচুয়ালি দুইটা স্টেপ হচ্ছে। তো কিভাবে আমি কি দুইটা স্টেপ? চাইলে একটা হচ্ছে সামেশন হচ্ছে আর সেকেন্ডলি হচ্ছে সামেশনের যেই নাম্বারটা বা যে ইকুয়েশনটা হুম হুম। ওইটা হচ্ছে সামের মধ্যে আর কি স্টোর স্টোর হচ্ছে। হচ্ছে, রাইট রাইট। তো এই ক্ষেত্রে কি আমি এটাকে ভেঙে লিখতে পারি? এটা হচ্ছে মিস ভেঙে লেখার সুযোগ নাই, কারণ এই যে যেই সিকোয়েন্সটা আছে এই ক্যালকুলেশনটা হচ্ছে এই সিকোয়েন্সেই করা হয়। যদিও এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুইটা ওয়েতে ভেঙে ভেঙে লিখলাম, বাট কম্পিউটার এইটাকে একটা ইনস্ট্রাকশন বা একটা প্রোগ্রাম হিসেবেই কনসিডার করে। এবং এখানে আমরা ফ্লোচার্টটা যেভাবে ড্র করি, আমরা যখন পাইথনে কোড করব এই প্রত্যেকটা ব্লককেই আমরা একটা লাইন করে করে লিখব। সো তখন হচ্ছে সাম ইকস টু নাম ওয়ান প্লাস নাম টুই লিখতে হবে। আপনি যে বলছেন দুইটা নাম্বার যোগ করছে, যোগ করে এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছে, এটা শুনতে দুইটা কাজ মনে হইলেও এটা ওয়ান সিঙ্গেল লাইনেই এক্সিকিউট হয়। সো এটা হচ্ছে একটা লাইনেই লিখতে হবে। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন এই ফ্লোচার্টটা বুঝতে? এখানে যেই কয়জন আছে, দ্য 55 নাম্বার অফ স্টুডেন্টস, আই ওয়ান্ট ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস ফ্লোচার্ট, বিকজ ফ্লোচার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Okay, so if everyone understood this flowchart, আমি আপনাদেরকে একটা ক্লাস ওয়ার্ক টাস্ক দেই। দ্য ক্লাস ওয়ার্ক টাস্ক ইজ বেসিক্যালি দিস ওয়ান। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেনটা সবাই পড়েন। কোয়েশ্চেনটা পড়ার পরে সবাই কাইন্ডলি একটু বুঝার ট্রাই করেন। এরপরে হচ্ছে ফ্লোচার্টটা কিভাবে ড্র করা যায় এইটা আমাকে একটু এক্সপ্লেন করবেন। স্যার, কোয়েশ্চেন যদি বুঝে থাকেন আমাকে অ্যান্সার করতে পারেন। স্যার এই ক্ষেত্রে হচ্ছে যেখানে আমরা প্রথম নাম্বারটা ইনপুট নিচ্ছিলাম সেখানে আমরা হয়তো উইথ দিব প্রম্পট হিসেবে, আর সেকেন্ড ক্ষেত্রে যেখানে আমরা অ্যানাদার নাম্বার ইনপুট নিচ্ছিলাম সেক্ষেত্রে হচ্ছে আমরা লেন্থটাকে নিব বা এক্সিলেন্ট, দেন ইনপুট দিব, আর অ্যাডিশনের যেই পার্টটুকু সেখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন করব, এরকম কি? ওকে, ভেরি গুড অ্যান্সার। সো উনি যেটা বলছিলেন যে আমরা আগের প্রবলেমে ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিচ্ছিলাম, এখানে আমরা সবার প্রথমে উইথ ইনপুট নিব। এরপরে হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা আরেকটা নাম্বার ইনপুট নিচ্ছিলাম আগের প্রবলেমে, এখানে আমরা লেন্থ ইনপুট নিব, বিকজ একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার জন্য আমার হচ্ছে লেন্থ এবং উইথটা লাগবে। দেন হচ্ছে গিয়ে আগের প্রবলেমে যেহেতু সামেশন করতে বলা হয়েছিল, এখানে এরিয়া বের করতে বলা হয়েছে। এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে লেন্থ ইনটু উইডথ। সো লেন্থ ইনটু উইডথ করব, এরপর সেটাকে এক্স্যাক্টলি সেম সামের জায়গায় এরিয়া নামের একটা ভ্যারিয়েবলে স্টোর করব। দেন হচ্ছে এরিয়াটা আউটপুট হিসাবে শো করব অথবা প্রিন্ট করব। অ্যান্ড দ্য ফ্লো চার্ট লুকস লাইক দিস। সবাই এটা একটু দেখেন, বুঝার ট্রাই করেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করেন। স্যার ফ্লো চার্টে ভ্যারিয়েবল গুলো কি নিজের মতো লেখা যাবে?
ফ্লো চার্টে কোডে অলওয়েজ ভ্যারিয়েবল নিজের মতো নাম দেওয়া যায়, নিজের মতো লেখা যায়। এখানে আপনি যদি ভ্যারিয়েবলের নাম লেন্থ উইডথ দিতে চান সেটাও দিতে পারেন, যদি নিজের নাম দিতে চান সেটাও দিতে পারেন, কারো কোনো প্রবলেম নাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা আমরা হচ্ছে লাইক যে একটা ইনপুট দিয়ে আবার রিড, একটা ইয়ে দিয়ে আবার রিড, এটা এভাবে না করে সবগুলো মানে আমরা একসাথে যদি লেখা জাস্ট যাবে না স্টার্ট স্যার। দিয়ে, না না আমরা জাস্ট স্টার্ট দেওয়ার পরে ইনপুট লেংথ আর ইনপুট ব্রেথ দেওয়ার পরে আমি যদি ডাইরেক্ট হচ্ছে আমি লিখি যে এরিয়া হচ্ছে লেংথ মাল্টিপ্লাইড বাই ব্রেথ, হুম। তাহলে কি হচ্ছে আমাকে কি ইনপুটটা দেখাবে কিনা? ইনপুটটা হচ্ছে আপনি নিতে পারবেন, বাট আপনার বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে লেটস সে আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটা হচ্ছে কাইন্ড অফ লাইক অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, অ্যাপ্লিকেশনটা এরকম, তারপর ওইটা হচ্ছে গিয়ে লেন্থ আর উইডথ নিয়ে আপনাকে হচ্ছে এরিয়া বলে দেয়। সো এখানে হুম হচ্ছে আপনার এরিয়া বলবে, এখানে একটা বক্স থাকবে, হুম এখানে একটা বক্স থাকবে, কোনটায় লেন্থ দিব কোনটায় উইডথ দিব কিভাবে বুঝবো? অ্যান্ড লেটস সে হচ্ছে এইটার ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে প্রবলেম নাই, বাট আপনার যদি 4টা বা 5টা নাম্বার নেওয়া লাগে, এরকম যদি 4টা বা 5টা বক্স থাকে, এখন আমি কিভাবে বুঝবো যে এটা কি ইউজার নেম পাসওয়ার্ড দিব নাকি অন্য কিছু লিখবো নাকি লেন্থ উইথ লিখবো, কিভাবে বুঝবো? এই কারণেই হচ্ছে আমাদেরকে এই যে প্রম্পট মেসেজটা আছে, প্রম্পট মেসেজটা রাইট ডাউন করা লাগে। ওকে ওকে, রাইট, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমি আপনাদেরকে কয়েকটা কোয়েশ্চেন করি। কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্ড আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই পার্টটা একটু বোঝার ট্রাই করবেন, যদি পসিবল হয় অ্যান্সার করবেন। প্রম্পট মেসেজের এখানে এন্টার দ্য ভ্যালু অফ ওয়ান সাইড, এই পুরা জিনিসটাকে ডাবল কোটেশনের মধ্যে লেখা হয়েছে, বাট প্রিন্টের মধ্যে যে এরিয়াটা লেখা হয়েছে এটাকে ডাবল কোটেশনে কেন লেখা হয় না? রিজন কেউ বলতে পারবেন? কারণ এরিয়া একটা কমান্ড, মানে আমি তো অলরেডি এরিয়াটা কিভাবে ভ্যালুটা দেখাবে এটা তো আমি অলরেডি ডিফাইন করে দিচ্ছি, কিন্তু ভেরি ইন ক্লোজ অ্যান্সার। ওকে, এরিয়াতে হচ্ছে এখানে ভ্যালু হচ্ছে স্টোর করা আছে, আমি অলরেডি বের করে ফেলছি, আর ওইখানে প্রম্পটে হচ্ছে জাস্ট মেসেজ শো করতেছে। ওকে, সো মানে আপনি যে অ্যান্সারটা করলেন ওনার অ্যান্সারটাই মোটামুটি 90% কারেক্ট। আমি যদি একটু পলিশ করে বলি, অ্যান্সার হচ্ছে গিয়ে আমি যখন ইউজারকে ডিরেক্টলি কোনো মেসেজ শো করব, সেটা আমি প্রম্পট হিসাবে দেখাই বা প্রিন্ট হিসাবে দেখাই বা আউটপুট হিসাবে দেখাই, তখন আমি পুরা জিনিসটাকে কোটেশনের মধ্যে লিখব যখন আমি কোনো মেসেজ হিসাবে দেখাবো। বাট আমি যদি কোনো ভ্যারিয়েবলের ভ্যালু দেখাতে চাই, কখনোই ডাবল কোটেশন ইউজ করা যাবে না, ডিরেক্টলি প্রিন্টের পরে এই ভ্যারিয়েবলের নামটা ইউজ করতে হবে। বিকজ আমি যদি এখানে ডাবল কোটেশন এরিয়া দিয়ে দিই, ইউজার হচ্ছে AREA, এই যে এরিয়া ওয়ার্ডটা আছে, এই এরিয়া ওয়ার্ডটা দেখতে পারবেন, এরিয়ার ভিতরে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা দেখতে পারবে না। দিস ইজ দ্য রিজন ওয়াই আমরা হচ্ছে এক জায়গায় কোটেশন ইউজ করি, এক জায়গায় কোটেশন ইউজ করি না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, prompt enter the value of one side read x, enter the value of other side read y। প্রথমটায় যদি read y নিতাম, পরেরটায় যদি read x দিতাম, কোনো ধরনের কোনো প্রবলেম কি হতো? না, কারণ মাল্টিপ্লিকেশন। ভেরি গুড, কারণ মাল্টিপ্লিকেশন। অ্যান্ড মাল্টিপ্লিকেশন না হলেও যদি লেটস এখানে সাবট্রাকশন থাকতো, তাও কি কোনো প্রবলেম হতো? হ্যাঁ, তখন তো যদি মানে একটা থেকে আরেকটা যদি বড় হইতো নেগেটিভ ভ্যালু আসার চান্সেস আছে। ওকে, সো বড় ছোটর কনসেপ্টে যাচ্ছি না, বাট আমি বলতে চাচ্ছি হচ্ছে যে আমরা তো ভ্যারিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারি। সো আমি এখানে লেটস সে রিড ওয়াই দিলাম, এখানে রিড এক্স দিলাম, তারপরে হচ্ছে ওয়াই মাইনাস এক্স দিলাম, তাও তো কোনো প্রবলেম নাই, রাইট? না, যদি কমান্ড যদি আমি চেঞ্জ করে দিই মানে এরিয়ার আন্ডারে বা আমি যেই ভ্যালুটা স্টোর করতেছি হুম, সেটা যদি চেঞ্জেস করে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই। ভেরি গুড, ওকে ফাইন। কোয়েশ্চেন নাম্বার 3, এখানে রিড এক্স ইউজ করলাম, অন্য একটা সাইড নেওয়ার সময়ও এখানেও রিড এক্স ইউজ করলাম, এখানে কি প্রবলেম হবে? হ্যাঁ, তাহলে কোন ভ্যালুটা নিবে এটা নিয়ে ইনপুট নেওয়ার সময় প্রবলেম ক্রিয়েট হওয়ার কথা। ওকে, লাস্ট ক্লাসে আমি আরেকটা কথা বলেছিলাম, কেউ কি সেটা মেনশন করতে পারবেন? সেম ভ্যারিয়েবল ইউজ করলে কি প্রবলেম হয়?
ওকে, অ্যান্সার করে দিচ্ছি, হয়তো বা একটা সেকশনে বলেছি আর একটা সেকশনে বলি নাই। সো এক্স ইকুয়ালস টু 5, এক্স ইকুয়ালস টু 9, এক্স ইকুয়ালস টু 2, প্রিন্ট এক্স। ইন দ্যাট কেস আউটপুট কত আসবে কেউ বলতে পারবেন? এনিওয়ান? The output is gonna come is basically 2. সবার প্রথমে 5 ভ্যালুটা x এর মধ্যে রাখা হয়েছে, এরপরে x এর ভিতরে কিন্তু 5 ভ্যালুটা ছিল, সেটা 9 দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে। এরপরে এই লাইনটাতে x এর ভিতরে 9 ভ্যালু ছিল, সেটা কিন্তু 2 দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে। সো x যেটা আছে এটা কাইন্ড অফ লাইক আ বক্সের মতো। সবার প্রথমে 5 রাখলাম, এরপরে 5টাকে বের করে দেই এবং এটার ভিতরে 9 রাখি, দেন হচ্ছে গিয়ে 2 রাখি। সো আপডেটেড ভ্যালুটা কি x এর মধ্যে 2। সো আমি যখন xটা প্রিন্ট করব আমার এখানে 2ই আসবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এখানে সেম ভ্যারিয়েবল ইউজ করা যাবে না। যদি সেম ভ্যারিয়েবল ইউজ করতাম আগে যেই ভ্যালুটা দেওয়া হয়েছিল ওই ভ্যালুটা হারায় যেত। সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, সো ফার স্যার কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? ওকে, সো দিস ইজ বেসিক্যালি দ্য বেসিক কনসেপ্টস অফ দ্য ফ্লো চার্ট। এখন ঘটনা হচ্ছে এরপরে আসে ওই যে একজন কোয়েশ্চেন করেছিলেন যে ডায়মন্ড শেপ আমরা কখন ইউজ করি, ডায়মন্ড শেপ আপনাদের কখন দরকার হয়, এবং ডায়মন্ড শেপ হচ্ছে কখন কাজে লাগতে পারে। সো এই যে যেই ডায়মন্ড শেপ বা কন্ডিশনের ব্যাপারটা আছে, এই কন্ডিশনের ব্যাপারটা পড়ানোর আগে আমার বেসিক্যালি আমার ক্লাসে যেই কয়জন স্টুডেন্ট আছে আপনাদের কাছ থেকে ফিডব্যাক লাগবে। ফিডব্যাক হচ্ছে মানে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ দ্য বুকস আমাদের হচ্ছে ক্লাসের টাইমিং শেষ। এখন আপনারা যদি মনে করেন যে ডায়মন্ড শেপের কনসেপ্টটা কন্টিনিউ করবেন, ইন দ্যাট কেস আমি আপনাদেরকে পড়াই দিতে পারি। যদি মনে করেন যে না এটা পড়বেন না, এটা ল্যাবে দেখবেন বা নেক্সট ক্লাসে দেখবেন, ইন দ্যাট কেস সেটাও করা যাবে, আপ টু ইউ গাইস। সো কাইন্ডলি একটু রেসপন্স করেন। নেক্সট ক্লাসে দেখলে বেটার আই গেস। নেক্সট ক্লাস। ক্লাস। ওকে, নেক্সট ক্লাসে দেখলে বেটার, ইন দ্যাট কেস ফাইন। তাহলে আজকের ক্লাস হচ্ছে এতটুকু পর্যন্তই রাখলাম। অ্যান্ড ল্যাবে হচ্ছে তাহলে ল্যাব ফ্যাকাল্টি আপনাদেরকে সবগুলা ফ্লোচার্টই দেখাবে। সো এই যে যেই কনসেপ্টগুলো আছে এগুলোও কভার হয়ে যাবে। সো ল্যাব ফ্যাকাল্টিকে বলবেন বেসিক যেই শেপগুলো আছে একদম এই শেপ অনুযায়ী আপাতত যাওয়ার দরকার নেই, বিকজ বেসিক শেপটা আপনারা জানেন। আপনারা হচ্ছে কন্ডিশন এবং লুপ, এই যে যেই দুইটা জিনিস আছে কন্ডিশন অ্যান্ড দ্য কনসেপ্ট অফ লুপ, এই কন্ডিশন এবং লুপটাই যদি আপনাদেরকে ভালো করে দেখানো হয় এইটাই যাতে ভালো করে কভার করা হয়। সো ল্যাব ফ্যাকাল্টিরা যখন ক্লাস নিবে আমিও অলরেডি বলে দিব ল্যাব ফ্যাকাল্টিদেরকে, বাট আপনারাও হচ্ছে বলে দিয়েন যে আপনাদের যাতে হচ্ছে বেসিক কনসেপ্টগুলো একটু তাড়াতাড়ি গিয়ে লুপ এবং কন্ডিশনে ফুললি ফোকাস করা হয়। অ্যান্ড দিস ইজ বেসিক্যালি দ্য এন্ড অফ টুডেজ ক্লাস। সো রিগার্ডিং টুডেজ ক্লাস কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আছে? ওকে, স্যার ইয়েস, রেকর্ডিংটা আমরা কোথায় পাবো? রেকর্ডিং আমি আপনাদের ডিসকর্ড চ্যানেলেই প্রোভাইড করে দেব মিস। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি কোর্স আউটলাইনটা একটু দেখতে চাচ্ছি, ওটা কোথায় আছে? মিস আবার একটু কোয়েশ্চেনটা করবেন? স্যার কোর্স আউটলাইনটা আমি ফার্স্ট ক্লাস মিস করেছি, তো কোর্স আউটলাইনটা আমি একটু দেখতে চাচ্ছি। কোর্স আউটলাইনটা হচ্ছে মিস আমাদের ডিসকর্ডের লিংক রিসোর্স যেটা আছে, ফর এক্সাম্পল ইফ ইউ গো টু দ্য ডিসকর্ড, এখানে হচ্ছে লিংক রিসোর্স নামে একটা চ্যানেল আছে, এখানে বাক্সের লিঙ্কটা দেওয়া আছে। এই বাক্সের লিঙ্কটায় আপনি জয়েন করলে এখানে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। তারপরও বেসিক আউটলাইন যেটা আছে এটা আমাদের থিওরি চ্যানেল যেটা আছে, থিওরি চ্যানেলের শুরুতে আমি হচ্ছে বেসিক কিছু আউটলাইন প্রোভাইড করে দিয়েছি, দ্য মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড এভরিথিং। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? স্যার আমাদের ল্যাব হচ্ছে থার্সডে হওয়ার কথা, বাট থার্সডে তো স্যার অফ, তাহলে ল্যাব কি নেক্সট উইকে হবে? ল্যাব যদি থার্সডে হওয়ার কথা হয় তাইলে ল্যাব যেহেতু এই থার্সডে হচ্ছে না তাইলে হচ্ছে নেক্সট উইকে হবে। অন্যান্য ল্যাবের থেকে আপনারা এক উইক পিছায় থাকবেন, বাট মাঝখানে মনে হয় কোনো একটা মেকআপ দিয়ে কভার করে ফেলা হবে আর কি। বাট আপাতত যেহেতু এই থার্সডেতে অফ, দেন অফকোর্স এই থার্সডেতে ল্যাব হচ্ছে না।
স্যার আগামীকালকে যাদের ল্যাব ক্লাস হওয়ার কথা হুম। মানে তাদের তো স্যার তাহলে কি অনলাইনে ল্যাব ক্লাস হবে? হ্যাঁ, তাদের অনলাইনে ল্যাব ক্লাস হবে, রাইট। ওকে, অলরাইট। সো যদি কারো কোনো কোয়েশ্চেন আর কনফিউশন না থাকে, আই বিলিভ উই ক্যান কনক্লুড আওয়ার ক্লাস হিয়ার। আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, কাইন্ডলি সবাই একটু রেসপন্স করবেন। অ্যাটেন্ডেন্স যদি দেওয়া হয়ে যায়, ইন দ্যাট কেস চলে যেতে পারেন, নো প্রবলেম উইথ দ্যাট।